সো আমি রেকর্ডিং অন করে দিয়েছি, স্টার্ট করব। আজকে গত ক্লাসে আমরা যেখান থেকে আলোচনা শেষ করেছিলাম ওটা কিছুটা রিভিউ করে আমি সেই জায়গা থেকে কন্টিনিউ করব। আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের ফাইনাল টার্মের ফার্স্ট কুইজের জন্য। খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমরা মেজর পার্টগুলো পড়ে ফেলবো যেটা আমাদের ফাইনাল টার্মের কুইজের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো দেখো, গত ক্লাসে আমরা ওয়েভ ফাংশন আইডেন্টিফিকেশন শিখেছিলাম যে আসলে একটা ইলেকট্রন যখন মুভিং অরবিটে মুভিং অবস্থায় থাকে তখন তাকে আমরা কিভাবে এক্সপ্রেস করতে পারি। তাকে এক্সপ্রেস করার জন্য আমরা একটা ওয়েভ ফাংশন ওয়েভ ফাংশন কনসিডার করি, এবং সেই ওয়েভ ফাংশনটা হয় একটা কমপ্লেক্স নাম্বার। এখানে দুইটা পার্ট থাকে, একটা পার্ট রিয়েল এবং আরেকটা পার্ট হচ্ছে ইমাজিনারি। তো এই দুইটার কম্বিনেশনে একটা কমপ্লেক্স নাম্বারকে আমরা ওয়েভ ফাংশন হিসেবে চিন্তা করি। তো সেই ক্ষেত্রে আমরা একটা জেনারেল ইকুয়েশন চিন্তা করেছিলাম। জেনারেলি আমরা কিভাবে সাইকে লিখতে পারি। সাই হচ্ছে দ্য সিম্বল ফর দ্য ওয়েভ ফাংশন, সাই ইজ ইকুয়ালস টু এ প্লাস আইবি, এবং এর কনজুগেট নিয়েছিলাম কমপ্লেক্স কনজুগেট সাই স্টার এ মাইনাস আইবি। দেন সেখান থেকে সাই এবং সাই স্টারকে মাল্টিপ্লাই করলে হয় সাই অ্যাবসলিউট ভ্যালু স্কয়ার, হুইচ ওয়ান ইজ এ রিয়েল নাম্বার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এবং এখান থেকে বলা হয়েছিল কি যে সাই হ্যাজ নো ফিজিক্যাল সিগনিফিকেন্স, সাইয়ের কোনো ফিজিক্যাল সিগনিফিকেন্স নাই। সাইকে কি বলা হয়? সাই হচ্ছে ওয়েভ ফাংশন। দেখো আবারও আমি লিখি, ওই লেখাটা এখানে ছিল, ওটা সেভ না করার কারণে চলে গেছে। তো দেখো সাই হচ্ছে, সাইকে কি বলা হচ্ছে? সাই ইজ দ্য ওয়েভ ফাংশন। তো ওয়েভ ফাংশনের কি রকম নেচার থাকে? ওয়েভ ফাংশনটা হয় সবসময় একটা কমপ্লেক্স নাম্বার। এটা একটা ভাইবা কোশ্চেন। আমাদের ওয়েভ ফাংশন কোয়ান্টাম মেকানিক্সে আমরা যে ওয়েভ ফাংশন আইডেন্টিফাই করি, সাইয়ের কি বৈশিষ্ট্য থাকতে হবে? সাইয়ের বৈশিষ্ট্য থাকতে হবে প্রথম যেটা, তার পরিচয় যেটা, সেটা হবে একটা কমপ্লেক্স নাম্বার। তারপরে এর কি বৈশিষ্ট্য থাকলে তাকে আমরা কোয়ান্টাম মেকানিক্সে বা কোয়ান্টাম ফিজিক্সে ওয়েভ ফাংশন হিসেবে চিন্তা করতে পারবো, সেটা আমরা এরপরে আসবো। এর পরবর্তীতে আমরা সেই আলোচনায় যাব। গত ক্লাসে কিছুটা আলোচনা করেছিলাম, ওইটাকে আবার রিপিট করব। হোয়াট ইজ সাই? সাই ইজ দ্য ওয়েভ ফাংশন। তো আমরা যদি সাইয়ের পরিচয় জানতে চাই, আসলে সাই কি, কেমন, তো সাইয়ের পরিচয় জানতে চাইলে আমরা কি বলবো যে সাইয়ের মাধ্যমে আমরা একটা ম্যাটার ওয়েভকে আইডেন্টিফাই করতে পারি। ওয়েভের আইডেন্টিফিকেশন হচ্ছে সাই। এটা কি ধরনের, এটা কেমন? এটা একটা কমপ্লেক্স নাম্বার হয়। তো কমপ্লেক্স নাম্বার কিরকম হয়? ওখানে একটা ইমাজিনারি পার্ট থাকে এবং একটা রিয়েল পার্ট থাকে। সো দিস সাই ইজ দ্য ওয়েভ ফাংশন অ্যান্ড সাই অ্যাবসলিউট ভ্যালু স্কয়ার, সাই অ্যাবসলিউট ভ্যালু স্কয়ার, এটাকে বলা হচ্ছে প্রবাবিলিটি ডেনসিটি। সাই অ্যাবসলিউট ভ্যালু স্কয়ারকে বলা হয় কি? প্রবাবিলিটি ডেনসিটি। হোয়াট ইজ প্রবাবিলিটি আমরা পরে শিখবো। আজকে আমরা এই আলোচনাগুলোতে যাব হোয়াট ইজ প্রবাবিলিটি। তো এই সাই স্কয়ারকে বলা হয় প্রবাবিলিটি। নামগুলো গুরুত্বপূর্ণ, কারণ ভাইভাতে আমি আস্ক করবো এগুলা। প্রবাবিলিটি ডেনসিটি, ওকে। তো সাই যেমন একটা কমপ্লেক্স নাম্বার, বাট প্রবাবিলিটি ডেনসিটি সাই অ্যাবসলিউট ভ্যালু স্কয়ার এটা কিন্তু কোনো কমপ্লেক্স না, এটা একটা রিয়েল নাম্বার। তো সাই যেহেতু কমপ্লেক্স, এর কোনো ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন নেই বা ফিজিক্যাল সিগনিফিকেন্স নেই। আর সাই স্কয়ার যেহেতু একটা রিয়েল নাম্বার, এই কারণে এর ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন আছে, ফিজিক্যাল সিগনিফিকেন্স আছে। এই দুইটা বিষয় মাথায় রাখতে হবে। দেন আমরা গত ক্লাসে বলেছিলাম হোয়াট ইজ নর্মালাইজেশন। নর্মালাইজেশন বিষয়টা কি? নর্মালাইজেশন কি? একটা ডিফাইন বা একটা ডেফিনাইট বা একটা ফিক্সড ভ্যালু, যেখানে যার মাধ্যমে আমরা পার্টিকেল আছে কি নাই সেই বিষয়টা আইডেন্টিফাই করতে পারি। তো কোন নর্মালাইজেশন বেসিক্যালি কি হয়? একটা ফাইনাইট ভ্যালু হয়। তো যদি কোথাও কোনো পার্টিকেল না থাকে, দেন নর্মালাইজেশনের ভ্যালুটা হবে জিরো। নর্মালাইজেশন মানে হচ্ছে আমার টোটাল রিজিয়নের মধ্যে, এন্ট্রি জায়গার মধ্যে আমাকে ইন্ডিকেশন করতে হবে কাকে? অ্যাবসলিউট ভ্যালু স্কয়ারকে। দ্যাট মিন্স প্রবাবিলিটি ডেনসিটিকে। সাই অ্যাবসলিউট ভ্যালু স্কয়ার হচ্ছে প্রবাবিলিটি ডেনসিটি। এটাকে আমি যদি এন্ট্রি লিমিটের মধ্যে, দেখো এন্ট্রি লিমিটের ম্যাক্সিমাম কি হতে পারে, আমি পুরো লিমিটটাকে কনসিডার করতে চাই, তাহলে একটা জায়গায় পুরো লিমিটটাকে আনতে গেলে তার সর্বনিম্ন হচ্ছে মাইনাস ইনফিনিটি। এর থেকে আর কোনো নেগেটিভ ভ্যালু হতে পারে না। তার মানে এর থেকে আর লেফটে যাওয়ার কোনো সুযোগ নাই, নেগেটিভের দিকে। আর ম্যাক্সিমাম নেগেটিভ হচ্ছে মাইনাস ইনফিনিটি। এখন ম্যাক্সিমাম পজিটিভ হচ্ছে প্লাস ইনফিনিটি। তার মানে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটিকে আমরা একটা লিমিট বলি, যেটাকে বলি এন্ট্রি লিমিট বা টোটাল লিমিট। এটা জেনারেলি এন্ট্রি লিমিট, টোটাল লিমিট। ম্যাক্সিমাম পজিটিভ দিকে ম্যাক্সিমাম, নেগেটিভ দিকে ম্যাক্সিমাম যখন নিচ্ছি, তার মানে আমি টোটাল স্পেসটাকে, টোটাল রিজিয়নটাকে আমি কনসিডার করে ফেলছি। তো এই টোটাল রিজিয়নের মধ্যে আমরা যখন সাই অ্যাবসলিউট ভ্যালু স্কয়ার
সাই অ্যাবসলিউট ভ্যালু স্কয়ার এটাকে ইন্ডিকেশন করি যদি সেখানে পার্টিকেল থাকে। এটা ডিভি। ডিভি কেন? ডিভি হচ্ছে 3 ডাইমেনশনাল, কারণ স্পেসটা এক্স অ্যাক্সিসের দিকেও হতে পারে, ওয়াই অ্যাক্সিসের দিকেও হতে পারে, জেড অ্যাক্সিসের দিকেও হতে পারে। তো 3 ডাইমেনশনাল স্পেস হতে পারে, এই 3 ডাইমেনশনালটাকে ডিভি এর মাধ্যমে লেখা হয়। ডিভি বেসিক্যালি কি? ডিএক্স ডিওয়াই ডিজেড। এক্স অ্যাক্সিসের দিকে হলে ডিএক্স, ওয়াই অ্যাক্সিসের দিকে হলে ডিওয়াই, জেড অ্যাক্সিসের দিকে হলে ডিজেড। তো তাদেরকে আমরা জেনারেলি বলতে পারি ডিভি। ডিভি দিয়ে বোঝায় যে এনি অ্যাক্সিস, যে কোনো অ্যাক্সিসেই সেটা কনসিডার করা যেতে পারে। এর মধ্যে 3টা অ্যাক্সিসই কনসিডারেবল। সো ভি এর মাধ্যমে সেই বিষয়টাই এখানে ডিনোট করে। তো যদি এখানে কোনো পার্টিকেল না থাকে দেন এই ভ্যালুটা হচ্ছে 0। আর পার্টিকেল যদি থাকে তাহলে অবশ্যই এন্ট্রি লিমিটের মধ্যে পার্টিকেলকে আমরা পাবো তার ফাইনাইট ভ্যালু। তার মানে আমরা যখন প্রবাবিলিটির ইন্ডিকেশন করব তখন তার ভ্যালু হবে 1। যদি পার্টিকেল থাকে ভ্যালু হবে 1। অবশ্যই আমরা যখন কোনো একটা স্পেস নিয়ে আলোচনা করি ডেফিনেটলি আমরা কনসিডার করে নিব যে ওই স্পেসে আমাদের পার্টিকেল আছে এবং ওখানে আমরা পার্টিকেলকে অবশ্যই পাবো। তো পার্টিকেলকে পাওয়ার কনসিডারেশনে আমাদের এন্ট্রি লিমিটের মধ্যে যখন আমরা ইন্ডিকেশন করব, টোটাল ইন্ডিকেশন করলে তখন তার রেজাল্ট হবে ইউনিটি, মানে 1 ম্যাক্সিমাম হবে। তার মানে অবশ্যই এই রিজিয়নের মধ্যে আমরা পার্টিকেলকে পাবো। তো দেখো এরপর আমরা যে বিষয়টা, এ হচ্ছে নর্মালাইজেশনের কন্ডিশন। তার মানে নর্মালাইজেশনের ভ্যালু যদি 0 হয় দ্যাট মিন্স এখানে কোনো পার্টিকেল আমরা পাবো না। এখানে শিওর ভাবে বলতে পারি যে এই রিজিয়নের মধ্যে আমার কোনো পার্টিকেলের এক্সিস্টেন্স নাই। তার মানে আমি আর ফার্দার স্টাডিতে না গেলেও হচ্ছে, আমি বুঝতে পারতেছি এখানে আমার কোনো পার্টিকেল নাই। আর যখন আমার নর্মালাইজেশন হচ্ছে, নর্মালাইজেশন তখনই বলা হয় যদি পার্টিকেল থাকে। দেন পার্টিকেল থাকলেই তো আর আমরা অ্যাডভান্স স্টাডিতে যাব, পার্টিকেল না থাকলে তো আর অ্যাডভান্স স্টাডিতে যাব না। তো এখানে আমাদের পার্টিকেল থাকবে, যদি থাকে অবশ্যই তার নর্মালাইজেশনের ভ্যালুটা কত হবে? 1 হবে। এই যে নর্মাল ইন্ডিকেশন করলাম সাই অ্যাবসলিউট ভ্যালু স্কয়ারকে এন্ট্রি লিমিটের মধ্যে -ইনফিনিটি থেকে +ইনফিনিটির মধ্যে ইন্ডিকেশন করলাম, ইন্ডিকেশনের রেজাল্ট যে 1 হলো, দিস ইজ কল্ড নর্মালাইজেশন। এই কন্ডিশনটাকেই বলা হচ্ছে নর্মালাইজেশন কন্ডিশন। তো সাইকে এমন একটা ওয়েভ ফাংশন হতে হবে, সাইকে আমরা এমন ভাবে এক্সপ্রেস করব যার দরুন এইভাবে আমরা সাইকে অ্যাবসলিউট ভ্যালু স্কয়ার করলে সেটা -ইনফিনিটি থেকে +ইনফিনিটির মধ্যে যদি ইন্ডিকেশন করি তাহলে তার রেজাল্ট 1 হলে আমরা তাহলে সাইকে বলতে পারবো ইট ইজ আ ওয়েল বিহেভড ওয়েভ ফাংশন। তার মানে এটা হচ্ছে একটা ওয়েভ ফাংশন। যদি সেটা না হয় তাহলে আমরা সেটাকে ওয়েভ ফাংশন হিসেবে ধরতে পারবো না। ইলেকট্রনের জন্য ওয়েভ ফাংশন সাই হিসাবে সেইটাকে এক্সপ্রেস করতে পারবো না, সেটা আমরা নিতে পারবো না। ওকে, সো এখানে দেখো আমাদের ওয়েল বিহেভড ফাংশন মানে সাই কি হলে তাকে আমরা ওয়েভ ফাংশন বলতে পারবো, সাইয়ের কি ধরনের বৈশিষ্ট্য থাকতে হবে, সাইকে আমরা কিভাবে এক্সপ্রেস করলে সেটাকে ওয়েল বিহেভড ফাংশন হিসেবে ধরতে পারবো। তো প্রথম কন্ডিশনটা হচ্ছে সাই মাস্ট বি কন্টিনিউয়াস অ্যান্ড সিঙ্গেল ভ্যালুড। গত ক্লাসেও আলোচনা করেছিলাম যে সাই কি হতে হবে? কন্টিনিউয়াস হতে হবে। সাইয়ের কোনো ডিসক্রিট ভেঙে ভেঙে ভ্যালু থাকলে সেটাকে আমরা ওয়েভ ফাংশনের কাতারে আনতে পারবো না। যেমন দেখো সাই, আমি একটা ভ্যালু লিখছি, আমরা এইভাবে ওয়েভ ফাংশনকে ডিফাইন করতে চাই যে সাই ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার, মনে করো এখানে একটা কনস্ট্যান্ট নিলাম এ ই টু দি পাওয়ার -i x অথবা k, এ ধরনের যে কোনো একটা ওয়েভ নাম্বার দিয়ে নিতে পারি, x দিয়েও নিতে পারি i k। এভাবে এরকম আমি একটা ফাংশন নিলাম। তাহলে দেখো এখানে ইমাজিনারি পার্টও আছে, i আছে। তো a ই টু দি পাওয়ার -i k। এখন এটা এমন হতে হবে যে এর আমি যখন কি এর ভ্যালু 1 বসাবো তখন একটা ভ্যালু হবে এবং এর গ্রাফটা এমন হবে যে কন্টিনিউয়াস ভ্যালু, যে কিছু সময় পরে যে আবার উল্টা দিকে চলে আসবে বা ভেঙে যাবে, ভ্যালুগুলো হঠাৎ করে চেঞ্জ হয়ে যাবে বা হঠাৎ করে এটা ডাউন হয়ে যাবে বা ডিসক্রিট হয়ে যাবে, এরকম যদি হয় তাহলে আমরা সেটাকে সাই হিসাবে কনসিডার করতে পারবো না। তার মানে সাই কি হতে হবে? সাই এমন হতে হবে যাকে আমরা যে কোনো ভ্যালু বসাই না কেন, যে ভেরিয়েবলটা থাকবে এখানে, ভেরিয়েবল যেমন কে এর যা ভ্যালু বসাই না কেন সেটাকে গ্রাফে প্লট করলে একটা কন্টিনিউয়াস গ্রাফ আমরা পাবো। যদি কন্টিনিউয়াস গ্রাফ হয় তাহলে আমি বলতে পারি সাই কন্টিনিউয়াস। তার মানে সাইয়ের এই বৈশিষ্ট্যটা থাকতে হবে, সাই মাস্ট বি কন্টিনিউয়াস এবং সিঙ্গেল ভ্যালুড এভরিহোয়ার। যেমন একই পয়েন্টে দুইটা ভ্যালু পাওয়া যাবে না। আমি কে এর মান বসাইলাম বা এক্স এর মান বসাইলাম, ধরো এটা এক্স নিলাম, এক্স এর মান আমি 2 বসাইলাম, 2 তে দেখা যাচ্ছে যে সাইয়ের দুইটা ভ্যালু পাচ্ছি, সাইয়ের দুইটা ভ্যালু, তাহলে ওটাকে আমরা ওয়েভ ফাংশন হিসেবে কনসিডার করতে পারবো না। এক্স এর মান তুমি 2 বসাইলে সাইয়ের একটাই ভ্যালু পাইতে হবে, আইদার সেটা 3 হতে পারে, 4, 5, বাট একটা সিঙ্গেল ভ্যালু থাকতে হবে। যদি দুইটা হয় তাহলে তাকে আমরা ওয়েভ ফাংশন হিসেবে কনসিডার করতে পারবো না। এটাকে বলা হয় সিঙ্গেল ভ্যালুড এভরিহোয়ার। তারপরে কি? তারপরে হচ্ছে এটাকে আমরা যদি
ডিফারেন্সিয়েট করি। অ্যাজ ফর এক্সাম্পল আমি ডেল সাই বাই ডেল সাই কার সাপেক্ষে এক্স এর সাপেক্ষে আমি ডিফারেন্সিয়েট করতেছি। কি করলাম? ডেল সাই বাই ডেল এক্স। তাহলে কি হবে ডিফারেন্সিয়েশনে? দেখো এ হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট এখানে থেকে যাবে এ, আর ই টু দি পাওয়ার মাইনাস আই এক্স, এটাকে ডিফারেন্সিয়েট করলে হয় ই টু দি পাওয়ার মাইনাস আই এক্সই হলো। তোমরা জানো ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, জানো তো? বলো তো, ইন্টিগ্রেশনটা কি আমার, এই ডিফারেন্সিয়েশনটা কি করা শেষ হয়ে গিয়েছে? আর কিছু হবে না, এতটুকুই হবে? তোমরা কি ক্লিয়ার, আমাকে শুনতে পাচ্ছ ক্লিয়ারলি? কোনো প্রবলেম হচ্ছে, কোনো কেটে যাচ্ছে বা এই ধরনের কোনো প্রবলেম হয়েছে গত ক্লাসে যেটা বলেছিলে? ডিফারেন্সিয়েশন করলে ই টু দি পাওয়ার এক্স না স্যার। হ্যাঁ, এখন সেটা ঠিক আছে, এটা হলো এ ই টু দি পাওয়ার মাইনাস আই এক্স হলো। এখন এটা কি আমার শেষ কাজ করা শেষ? মানে কি আমার ইন্টিগ্রেশন করা, ডিফারেন্সিয়েশন করা কি শেষ হয়েছে? শেষ হয় নাই। দেখো আমি যেটা বোঝাইতে যাচ্ছি যে আমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করেছি, বাট ই টু দি পাওয়ার শুধু এক্স নাই, আছে কি আই। তো যখন এরকম ডিফারেন্ট থাকে তখন কি করতে হয়? ওই পার্টটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হয়। তার মানে আমাকে ডেল বাই ডেল এক্স কি করতে হবে? মাইনাস, এখানে যেটা আছে মাইনাস আই এক্স, এটা এক্স, ঠিক আছে? এই আইএক্সটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। এটা হলো ডিফারেন্সিয়েশনের নিয়ম। আমি যার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব, আমার ভেরিয়েবলে যদি শুধু সেটা না থেকে অন্য কোনো কিছু থাকে, তাহলে ওই টার্মটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হয়। ওকে, সো আবার আমি এখানে ডিফারেন্সিয়েট করলাম। তাহলে দেখো আমার রেজাল্ট কি আসতেছে। এক্স তো চলে যাবে, মাইনাস আই হচ্ছে কনস্ট্যান্ট পার্ট, এটা বাইরে চলে আসবে। তাহলে এরকম হবে মাইনাস আই এ ই টু দি পাওয়ার মাইনাস আই এক্স। এই যে দেখো, এইটাকে একবার ডিফারেন্সিয়েট করলে মাইনাস আই সহ একটা টার্ম পেলাম। তো এটাকে আমি এই সাইকে ওয়েভ ফাংশন হিসাবে নিতে পারবো যদি এবং কেবল যদি কি হয়, যে এই ভ্যালুটাও আমার কন্টিনিউয়াস হয়। এখানেও একটা ভ্যালু করে কন্টিনিউয়াস একটা গ্রাফ পাবো, একটা করে বাড়বে এবং কন্টিনিউয়াস একটা গ্রাফ পাবো। তাহলে আমি সেটাকে বলতে পারবো দিস ইজ আ ওয়েভ ফাংশন, এটাকে ওয়েভ ফাংশন নিতে পারবো। এবং কন্টিনিউয়াস হওয়ার পাশাপাশি তাকে সিঙ্গেল ভ্যালুডও হতে হবে। তো সেকেন্ড কন্ডিশনটা কি, যে ডেল সাই বাই ডেল এক্স অথবা ডেল সাই বাই ডেল ওয়াই অথবা ডেল সাই বাই ডেল এস ডেল জেড, যে অ্যাক্সিস বরাবর হয় সেই অ্যাক্সিসের রেসপেক্টে আমাকে ডিফারেন্সিয়েট করতে হবে, মাস্ট বি কন্টিনিউয়াস। তো সাইকে তো কন্টিনিউয়াস হতে হবে। আবার আরেকটা কন্ডিশন হচ্ছে, সেটাকে যদি একবার তুমি ডিফারেন্সিয়েট করো তাহলে যা এক্সপ্রেশন দাঁড়াবে সেটাও কন্টিনিউয়াস হতে হবে এবং সেটাও সিঙ্গেল ভ্যালুড হতে হবে। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় শর্ত। কাকে আমরা ওয়েভ ফাংশন হিসেবে নিতে পারবো, কাকে আমরা ওয়েল বিহেভড ওয়েভ ফাংশন বলতে পারবো? তার প্রথম শর্ত হচ্ছে যাকে আমরা লিখবো সেটা এমন হতে হবে যে সেটা সবসময় কন্টিনিউয়াস হতে হবে, অবশ্যই কন্টিনিউয়াস হতে হবে, এবং সব জায়গায় তার ভ্যালুগুলো সিঙ্গেল হতে হবে, সিঙ্গেল ভ্যালুড, একটা ভ্যালু পাবো, একটার জন্য একটাই ভ্যালু পাবো, এরকম হতে হবে। তারপরে হচ্ছে এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, ডিফারেন্সিয়েট করলে যা হবে, এক্সপ্রেশন যা থাকবে সেটাও আমাদের এমন হইতে হবে যে এটাও কন্টিনিউয়াস, আবার এটাও একটা সিঙ্গেল ভ্যালুড হইতে হবে। যদি তাই হয় তাহলে সেই সাইকে আমরা ওয়েভ ফাংশন বলতে পারবো এবং সেটা হচ্ছে ওয়েল বিহেভড ওয়েভ ফাংশন। তাহলে 2 নম্বর কন্ডিশন গেল। 3 নম্বর কন্ডিশন কি দেখো, যে সাই মাস্ট বি নরমালাইজেবল। সাই কি? নরমালাইজেবল। তার মানে কি, এই যে আমরা যা ধরেছি সাই, তো এখানে আমার সাই এর অ্যাবসলিউট ভ্যালু স্কয়ার নিতে হবে। এই মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, সাই যা আছে তার স্কয়ার করতে হবে। সাই অ্যাবসলিউট ভ্যালু স্কয়ার এখানে হবে a স্কয়ার, তারপরে e টু দি পাওয়ার মাইনাস 2ix স্কয়ার করলে যা হবে, তো সেটা তাকে আমি যদি এক্স অ্যাক্সিস নিলে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে আমি ইন্টিগ্রেশন করলে রেজাল্ট যদি 1 পাই, তাহলে বলতে পারি যে এটা হচ্ছে নরমালাইজেবল। তো সাই ইজ ইকুয়ালস টু a টু দি পাওয়ার মাইনাস a মাইনাস ix যেটা নিয়েছি, এটাকে যদি করি দেখা যাচ্ছে এর ভ্যালুটা কত আসবে, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে ভ্যালুটা 1 হয়। তাহলে কি বলতে পারি যে হ্যাঁ, এটা একটা ওয়েল বিহেভড ওয়েভ ফাংশন। আমরা সাই ইজ ইকুয়ালস টু a টু দি পাওয়ার মাইনাস ix এই টাইপের জিনিসগুলোকে বা এই ধরনের ইকুয়েশনকে ওয়েভ ফাংশন হিসেবে আমরা কনসিডার করতে পারি। আর একটা শর্ত কি, যে যখন এক্স এর ভ্যালু যখন প্লাস মাইনাস ইনফিনিটির দিকে যাবে তখন সাই স্কয়ারের একটা ফাইনাইট ভ্যালু হবে। এই যে যেটা নরমালাইজেশন মানে কি, যে এই লিমিটটা যখন মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে আসবে তখন এটাকে ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন করলে আমার রেজাল্ট 1 হবে। রেজাল্ট যদি 1 হয় তাহলেই আমরা বলতে পারি যে এই সাইটা আমি
ওয়েভ ফাংশন হিসেবে তাকে নিতে পারবো এবং এই সাইটা হচ্ছে ওয়েল বিহেভড ওয়েভ ফাংশন। সো দিজ আর ভেরি ইম্পর্টেন্ট 3 কন্ডিশন, যে আমরা সব ধরনের ফাংশনকে তো আর ওয়েভ ফাংশন নিতে পারবো না, শুধু কমপ্লেক্স নাম্বার হইলেই যে তারা ওয়েভ ফাংশন হয়ে যাবে বিষয়টা তা না। তাহলে আমাদের কোয়ান্টাম মেকানিক্সে ওয়েভ ফাংশন হতে গেলে শর্ত পূরণ করে আসতে হবে। কয়টা শর্ত পূরণ করে আসতে হবে? 3টা শর্ত পূরণ করতে হবে। তার মধ্যে শর্ত 1 কি, যে ওই যাকে নিব, যে যাকে আমরা ওয়েভ ফাংশন হিসেবে লিখব, সেটা এমন হতে হবে যে অবশ্যই সে কন্টিনিউয়াস এবং সিঙ্গেল ভ্যালুড হতে হবে। তারপরে তাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে যা থাকবে সেটাও হতে হবে কন্টিনিউয়াস এবং সিঙ্গেল ভ্যালুড, এবং এটাকে নর্মালাইজেশন করা যাবে, দ্যাট মিন্স নর্মালাইজেবল হবে। এটা হচ্ছে -ইনফিনিটি থেকে +ইনফিনিটির মধ্যে ওই সাইয়ের অ্যাবসলিউট ভ্যালু স্কয়ারকে আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে ফলাফল 1 পাইতে হবে। 1 হইলেই তাহলে বলবো যে হ্যাঁ এটা ওয়েভ ফাংশন হিসেবে গ্রহণযোগ্য, এটাকে আমরা এই এক্সপ্রেশনকে ওয়েভ ফাংশন হিসেবে বিবেচনা করতে পারি। তো এটা গেল আমাদের ওয়েল বিহেভড ওয়েভ ফাংশনের প্রপার্টি। সবাই কি বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা? কারো কোনো ডাউট আছে যে কাকে আমরা ওয়েভ ফাংশন হিসেবে কনসিডার করতে পারবো? ভাইবাতে আমি কোশ্চেন করব, বলো তো হোয়াট আর দ্য প্রপার্টিজ অফ এ ওয়েল বিহেভড ওয়েভ ফাংশনস। এটা ওয়েল বিহেভড ওয়েভ ফাংশনের কি কি প্রপার্টি থাকতে হবে, তখন এই 3টা পয়েন্ট তোমাদেরকে বলতে হবে, কি সুন্দর করে এই 3টা পয়েন্ট বলতে হবে। ওকে, কোনো ডাউট আছে কারো? স্যার নরমালাইজেবল কনসেপ্টটা স্যার একটু উল্টাপাল্টা হয়ে যায়। নর্মালাইজেবল কনসেপ্টটা একটু উল্টাপাল্টা। দেখো, নর্মালাইজেবল মানে হচ্ছে, এই যে আমি এখানে একটা এক্সাম্পল দিয়েছি, আমি ধরে নিয়েছি সাই কি, সাই হচ্ছে a⁻⁻ix, এটা কি সাই। তো এখন সাই অ্যাবসলিউট ভ্যালু স্কয়ার করতে হবে। দেখো আমি ইন্টিগ্রেশন করি, এখানে কি নিচ্ছি -ইনফিনিটি, এখানে কি নিচ্ছি +ইনফিনিটি। তো এখানে আমি সাই অ্যাবসলিউট ভ্যালু স্কয়ার যদি করি তাহলে কি হয়ে যাবে, a স্কয়ার। দেখো a স্কয়ার, ওকে। তো a স্কয়ার আর হচ্ছে ওটাকে যদি স্কয়ার করি e⁻ix কে স্কয়ার করলে e⁻−2 ইনটু i ইনটু x, এরকম হলো, দেন dx। ওকে, সো এই জায়গায় আমার এখন কি করতে হবে, ইন্টিগ্রেশন করা লাগবে। ইন্টিগ্রেশনে তো তুমি জানো যে e⁻ix কে ইন্টিগ্রেশন করলে কি হবে, e⁻x কে ইন্টিগ্রেশন করলে যা হয়, এখানে সব রুলস অনুসারে তুমি ইন্টিগ্রেশন করবা। এখানে a স্কয়ার কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, এই স্কয়ারটাকে বাইরে নিয়ে নিলাম, তারপরে e⁻−2ix এটাকে ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করলে দেখো এখানে রেজাল্ট হবে হচ্ছে e⁻−2ix, আর নিচেই কি থাকবে, নিচে হবে 2, ভাগ হবে স্যার 2। হ্যাঁ 2 হয়ে যাবে, তাই না? তো এখানে এই হলো, আর এখানে হচ্ছে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি। এখন আমরা লিমিটটা বসিয়ে দিব, -ইনফিনিটি লিমিট বসাবো, +ইনফিনিটি লিমিট বসাবো। তো e⁻−ইনফিনিটি আর ইজিক্যালস টু হচ্ছে 1 আর +ইনফিনিটি ইজিক্যালস টু হচ্ছে 0। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, a স্কয়ার ইজিক্যালস টু হচ্ছে a স্কয়ার ইনটু, এই দেখো a স্কয়ার, এখানে হচ্ছে 1 - 0। তাহলে আলটিমেটলি এটা কি হলো, a স্কয়ার একটা ফিক্সড কনস্ট্যান্ট। এখন এই কনস্ট্যান্টের ভ্যালু যদি ফাইনাইট হয় তাহলে কি হচ্ছে, a স্কয়ার একটা ফাইনাইট ভ্যালু পেয়ে গেলাম। 1 কি ম্যাক্সিমাম, এই যে 1 আমরা ধরেছিলাম নরমালাইজেশন ম্যাক্সিমাম, তাহলে এটাও কি একটা ফাইনাইট ভ্যালু। এটা কিন্তু নেগেটিভ না, এটা কিন্তু মাইনাস না বা জিরোও না, এটা কি একটা ফাইনাইট ভ্যালু পেলাম। তাহলে কি বলা যায় যে এটা একটা ওয়েভ ফাংশন হিসেবে কনসিডার করতে পারবো এবং এটা একটা নরমালাইজেবল হয়ে গেল, এই ফাংশনটা নরমালাইজেবল হয়ে গেল। এখন কি বিষয়টা বুঝতে পেরেছো? মানে ভ্যালু হইতে হবে, ওয়েল বিহেভ ওয়েভ ফাংশনও বলতে পারবো স্যার। হ্যাঁ এই যে সাই ইকুয়ালস টু a⁻−ix নিয়েছি, এটা কি একটা ওয়েল বিহেভড ওয়েভ ফাংশন। এখন তোমাকে একটা ফাংশন দিয়ে যদি বলি যে বলো তো এটা ওয়েল বিহেভড ওয়েভ ফাংশন কিনা, তাহলে তোমার এই 3টা কন্ডিশন মিলাই দেখতে হবে, যে যদি এই 3টা কন্ডিশন ফুলফিল করে, স্যাটিসফাই করে, তাহলে তাকে আমরা ওয়েল বিহেভড ওয়েভ ফাংশন বলতে পারবো। এখন কি ক্লিয়ার হয়েছে বিষয়টা? জি স্যার। আর কারো কোনো ডাউট আছে? বলো, কারো কোনো ডাউট থাকলে বলো। না, আচ্ছা তাহলে দেখো এখানে আমরা এখন 4টা ডায়াগ্রামে আসছি। নাম্বার 1 ডায়াগ্রাম এ, বি, সি, দেন ডি, দেন ই, দেন এফ। আমরা এখন বলবো এই ডায়াগ্রাম 4টার মধ্যে কোনটা ওয়েল বিহেভড, কোন সাইডটা ওয়েল বিহেভড। তো প্রথমটা একটু চিন্তা করি, দেখো প্রথমটা কি কন্টিনিউয়াস, এখানে কিন্তু কোনো ভাঙা ভাঙা ভ্যালু নাই। এই যে এখানে 1 2 3 4 5 এভাবে করে কিন্তু ভ্যালুগুলো ইনক্রিজ হচ্ছে, দেখেছো? তার মানে কি এটা কন্টিনিউয়াস। এবং x এর ভ্যালু যখন 2, সাপোজ x এর ভ্যালু এখানে 4,
সায়ের একটা নির্দিষ্ট ভ্যালু, বাট সায়ের দুইটা ভ্যালু পাচ্ছি না। 4 এর জন্য কি সায়ের দুইটা ভ্যালু পাচ্ছি? তা পাচ্ছি না। তার মানে এ হচ্ছে ওয়েল বিহেভড ওয়েভ ফাংশন, কন্টিনিউয়াস। আমরা চিন্তা করতেছি কি এটা কন্টিনিউয়াস এবং এর সিঙ্গেল ভ্যালুড আছে। তো এক্সপ্রেশন আমাদের দেওয়া নাই, এক্সপ্রেশন থাকলে আমরা নরমালাইজেশন অ্যাপ্লাই করতাম, নরমালাইজেশন চেক করে দেখতাম। নরমালাইজেশন চেক এখান থেকেও করতে পারি। সেটা কি, এটা দেখো এখানে ভ্যালুটা হচ্ছে পজিটিভ ভ্যালু, এখানে কোনো নেগেটিভ ভ্যালু নাই, নেগেটিভ পার্ট নাই, মানে নেগেটিভ বলতে এখানে হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু স্কয়ার যদি করি তাহলেও আমরা এখানে পজিটিভ ভ্যালু পাবো, ফাইনাইট ভ্যালু পাবো। তার মানে এ হচ্ছে ওয়েল বিহেভড ওয়েভ ফাংশন। কেন হলো? কারণ কন্টিনিউয়াস এবং এর একটা একটাই ভ্যালু আছে, মানে হচ্ছে এটা কোনো তোমার দুই ভ্যালু নাই, সিঙ্গেল ভ্যালু এভরিহোয়ার, যেখানেই যাই না কেন। এখানে যদি আসি এক্স এর ভ্যালু 2 তে, আমার সায়ের একটাই ভ্যালু পাচ্ছি। 4 এ যে আমি সায়ের একটাই, মানে এখানে ভ্যালুগুলা এরকম না যে এক জায়গায় যে দুইটা ভ্যালু পাচ্ছি, যেমন তোমার এখানে আছে পরের গ্রাফে। দেখো সায়ের ভ্যালু একটা আছে, সায়ের ভ্যালু মনে করো এখানে 4, সাই মানে এক্স এর ভ্যালু 4, তাহলে দেখো সায়ের একটা পজিটিভ ভ্যালু পাচ্ছি, আবার সায়ের একটা নেগেটিভ ভ্যালু পাচ্ছি। এখানে কি প্লাস, এখানে মাইনাস, তো দুই দুই ধরনের ভ্যালু পাচ্ছি। তাহলে বি কি আমাদের ওয়েল বিহেভড ওয়েভ ফাংশনের ক্যাটাগরিতে পড়বে? ডায়াগ্রাম বি, বি ডায়াগ্রামে যেটা দেখানো হচ্ছে এটা কি ওয়েল বিহেভড ওয়েভ ফাংশন হবে? মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি স্যার, ওরকমই তো অনেক। না, মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি এর বিষয় না, আমাদের প্রথম থেকে আমরা কন্ডিশন চেক করি। প্রথম কন্ডিশনটা কি, এটা কন্টিনিউয়াস হইতে হবে। আচ্ছা ঠিক আছে, কন্টিনিউয়াস হলো, উপরের পার্টটা কন্টিনিউয়াস ভ্যালু পেয়েছি, নিচের পার্টটাও কন্টিনিউয়াস ভ্যালু পেয়েছি, তাহলে এক নাম্বার ওকে হলো। দুই নাম্বারে কি বলেছে? দুই নাম্বারে হচ্ছে এটা এটা হচ্ছে সিঙ্গেল ভ্যালু এভরিহোয়ার, সব জায়গায় এটার ভ্যালু এক হইতে হবে, সিঙ্গেল ভ্যালু হইতে হবে। কোনো মাল্টিপল ভ্যালু থাকলে সেটাকে ওয়েভ ফাংশন হিসাবে কনসিডার করা যাবে না। তাহলে এখানে দেখো তো, এই যে পয়েন্টগুলো আমি নিচ্ছি, এই যে একটা পয়েন্ট নিলাম, এখানে কি সাইয়ের একটা ভ্যালু পাচ্ছি? এখানে দেখো এখানে প্লাস একটা ভ্যালু পাচ্ছি, এখানে মাইনাস একটা ভ্যালু পাচ্ছি। তো এখানে প্লাস সাই মাইনাস সাই, তাহলে কি এটা সিঙ্গেল ভ্যালুড হলো? নো, এটা কিন্তু সিঙ্গেল ভ্যালুড না, এখানে মাল্টিপল ভ্যালু, যে পয়েন্টে যায় না কেন দুইটা করে ভ্যালু আছে, দুইটা করে ভ্যালু আছে। তাহলে এটা আমাদের ওয়েভ ফাংশন হিসাবে কনসিডার করতে পারবো না, এটা নট ওয়েল বিহেভড ওয়েভ ফাংশন, এটাকে ওয়েভ ফাংশন হিসাবে বিবেচনা করতে পারবো না। তারপরে সি নাম্বারটা আমরা দেখি। সি নাম্বার দেখো এখানে কি হচ্ছে, এই পর্যন্ত এক ধরনের, এই পর্যন্ত কন্টিনিউয়াস হলো, তারপরে আবার অন্য রকমের, এ পর্যন্ত পজিটিভ গ্রেডিয়েন্ট, এখানে এসে নেগেটিভ গ্রেডিয়েন্ট, এদিকে বাড়তে ছিল, এদিকে আস্তে আস্তে এইভাবে কমে যাচ্ছে। তার মানে এখানে কিন্তু দুইটা পার্ট হয়ে গেল। এটাকে তাহলে কি বিবেচনা করা যায় যে এই গ্রাফটা নট এ কন্টিনিউয়াস গ্রাফ, এটা কন্টিনিউয়াস না, ইট ইজ নট এ কন্টিনিউয়াস। তাহলে কি এটাও ওয়েল বিহেভড ওয়েভ ফাংশন না। 3 নাম্বার সি গ্রাফ যেটা, সেটাও কি ওয়েল বিহেভড ওয়েভ ফাংশন না। তাহলে তোমরা বলো তো 4 নাম্বারটা কি ওয়েল বিহেভড ওয়েভ ফাংশন কি ওয়েভ ফাংশন না? 4 নাম্বার কি ওয়েল বিহেভড হবে কি হবে না? হবে না স্যার, এটা তো ডিসক্রিট। এটাও ডিসক্রিট, এই যে দেখো এখান থেকে এতটুকু একরকম, এখান থেকে এতটা আর এক রকম, তার মানে এই পর্যন্ত এক ধরনের ভ্যালু, এখানে এসে আর এক ধরনের ভ্যালু, তার মানে এটাও কি আমাদের ওয়েল বিহেভড ওয়েভ ফাংশনের ক্যাটাগরিতে পড়বে না। তারপর ই নাম্বারটা দেখো, ই নাম্বারটা কন্টিনিউয়াস, এই দেখো এদের মধ্যে একটা কন্টিনিউয়েশন আছে, এখানে একটা সিকোয়েন্স আছে, এই ভ্যালু আস্তে আস্তে বাড়তে 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 দেন হাইয়েস্টে আসছে, তারপর আবার কমতে কমতে এখানে আসছে। তাহলে কিন্তু হঠাৎ করে ডিসক্রিট না, এটা কোনো ডিসক্রিট না, এটা কন্টিনিউয়াস এবং এর সিঙ্গেল ভ্যালু, যেখানে যাও একটা করে ভ্যালু পাবা, যেখানেই যাও তার ভ্যালু একটা। তাহলে কি এটা আমাদের ওয়েল বিহেভড ওয়েভ ফাংশন। তাহলে আমাদের এই যে গ্রাফ পেয়েছি, এই গ্রাফের যে ফাংশনটা যদি আমরা নেই তাহলে তাকে ওয়েল বিহেভড ওয়েভ ফাংশন বলতে পারবো। আবার এফ নাম্বার দেখো ডিসক্রিট, এফ নাম্বারটা কি এখানে কিছুটা, তারপরে আবার ভ্যালু নেই এখানে কিছুটা, তাহলে এটাও ডিসক্রিট। সো এফ নাম্বার গ্রাফ অলসো ইজ নট এ ওয়েল বিহেভড ওয়েভ ফাংশন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছো যে আসলে ওয়েল বিহেভড ওয়েভ ফাংশন হলে তার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা কেমন হলে তাকে আমরা ওয়েল বিহেভড ওয়েভ ফাংশন হিসেবে কনসিডার করতে পারবো। ক্লিয়ার হয়েছে সবার কাছে? কোনো ডাউট থাকলে কোশ্চেন করতে পারো। এনি ডাউট? নো স্যার। আচ্ছা, তো এরপরে দেখো আমাদের
যে টার্মে যাব গুরুত্বপূর্ণ পরের টার্মটা, সেটা হচ্ছে প্রবাবিলিটি। হোয়াট ইজ প্রবাবিলিটি? প্রবাবিলিটি কি? ওই আমাদের কোয়ান্টাম মেকানিক্সে প্রবাবিলিটি বেসিক্যালি কি? তো প্রবাবিলিটি হচ্ছে যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে আসলে পার্টিকেল একটা নির্দিষ্ট জায়গার মধ্যে, একটা নির্দিষ্ট স্পেসের মধ্যে, একটা নির্দিষ্ট সেলের মধ্যে বা একটা নির্দিষ্ট সাবসেলের মধ্যে তাকে কি পাবো কি পাবো না, তার সম্ভাবনা। প্রবাবিলিটি মানে আমরা জানি সেটা কি, সম্ভাবনা। তো একটা জায়গায় একটা স্পেস একটা চিন্তা করলাম, অথবা একটা অরবিট চিন্তা করলাম, অরবিটের একটা নির্দিষ্ট স্পেস চিন্তা করলাম, এই জায়গার মধ্যে, এতটুকু জায়গার মধ্যে ইলেকট্রন কি পাবো কি পাবো না, সেই বিষয়টাই মূলত প্রবাবিলিটি। এখন প্রবাবিলিটি কিভাবে ফাইন্ড আউট করা হয়? প্রবাবিলিটি ফাইন্ড আউট করা হয় প্রবাবিলিটি ডেনসিটির মাধ্যমে। তার মানে আমরা যে ওয়েভ ফাংশন কনসিডার করব, তার অ্যাবসলিউট ভ্যালু স্কোয়ার, সাই অ্যাবসলিউট ভ্যালু স্কোয়ার, এক্স অ্যাক্সিস নিলে ডিএক্স, আর যদি ওয়াই নাও ডিওয়াই, জেড নিলে ডিজেড, আর কমনলি কোনো কিছু না দেখাইলে ডিভি, তার মানে 3 ডাইমেনশনাল। ডিভি দেওয়া মানে কি 3 ডাইমেনশনাল, একসাথে 3টা অ্যাক্সিসই ভি এর মধ্যে থাকে। তো আমরা একদিকে চিন্তা করলাম, যেহেতু ডায়াগ্রামটা এক্স এর দিকে নিয়েছি এজন্য ডিএক্স লিখলাম। তাহলে প্রবাবিলিটিটা কি? সাই অ্যাবসলিউট ভ্যালু স্কোয়ার ডিএক্স। সাই অ্যাবসলিউট ভ্যালু স্কোয়ারকে আমরা যখন ইন্টিগ্রেশন করব, লিমিট কি, লিমিট আমার x1 থেকে x2, x1 থেকে x2, এই এতটুকু হচ্ছে রিজিয়ন। এই যে দেখো আমার ডায়াগ্রামের মধ্যে এই রিজিয়নটুকের মধ্যে x1 থেকে x2 এর মধ্যে পার্টিকেল পাওয়ার সম্ভাবনা কত, পার্টিকেল কি কি পাবো কি পাবো না, সেই বিষয়টা আমরা আইডেন্টিফাই করার জন্যই মূলত প্রবাবিলিটি নিয়ে কাজ করি বা প্রবাবিলিটি ক্যালকুলেট করি। সো দেখো এখানে প্রবাবিলিটি ফাইন্ড আউট করতে গেলে আমাদের ইকুয়েশনে লিমিট থাকতে হবে, যে লিমিটটা লোয়ার লিমিট, এখান থেকে আমি চিন্তা করবো আমার পুরা জায়গাটা কিন্তু না, পুরা জায়গাটা হচ্ছে এই যে পুরা বক্সটা, পুরা স্পেসটা হচ্ছে x ইজ ইকুয়ালস টু 0 থেকে x ইজ ইকুয়ালস টু l, বাট প্রবাবিলিটিটা কিন্তু পুরা জায়গার মধ্যে না। আর যদি পুরা জায়গার মধ্যে প্রবাবিলিটি হয় তাহলে তার ভ্যালু হবে ম্যাক্সিমাম, তার মানে পুরা জায়গার মধ্যে অবশ্যই কি ইলেকট্রন থাকবে। পুরা যদি জায়গাটা নেই, পুরা স্পেসটা যদি কনসিডার করি, ফুল স্পেস যদি কনসিডার করি, তাহলে তার মধ্যে অবশ্যই ইলেকট্রন থাকবে। তো প্রবাবিলিটি কি ক্যালকুলেশন করার ইকুয়েশন হচ্ছে ইন্টিগ্রেশন অফ লিমিট x1 থেকে x2 সাই অ্যাবসলিউট ভ্যালু স্কয়ার dx। এটা হচ্ছে আমাদের প্রবাবিলিটি ক্যালকুলেশন ইকুয়েশন। আর যখন টোটাল লিমিটটা আমরা চিন্তা করব, এন্ট্রি লিমিট, তাহলে কি হচ্ছে এন্ট্রি লিমিট হচ্ছে এর জন্য x ইজ ইকুয়ালস টু হচ্ছে 0 থেকে শুরু করে x ইজ ইকুয়ালস টু l। এর মধ্যে আমি যদি প্রবাবিলিটি চিন্তা করি, প্রবাবিলিটি সাই অ্যাবসলিউট ভ্যালু স্কয়ার dx, এটা হচ্ছে পুরা স্পেসটা যার মধ্যে অবশ্যই ইলেকট্রন আছে, তাহলে তার প্রবাবিলিটির ভ্যালু হবে ম্যাক্সিমাম, প্রবাবিলিটির ভ্যালু ম্যাক্সিমাম। এটা হলো প্রবাবিলিটি। আর যদি এই রিজিয়নের বাইরে যে কোনো কিছু হয়, এই রিজিয়নের বাইরে যদি কোনো কিছু হয়, তাহলে সেখানে কি হবে, প্রবাবিলিটির ভ্যালু হবে 0, দ্যাট মিন্স সেখানে কোনো পার্টিকেল নাই। আর যদি আমার এরকম হয় প্রবাবিলিটির ভ্যালু হচ্ছে 0.5, প্রবাবিলিটির ভ্যালু অ্যাজ ফর এক্সাম্পল প্রবাবিলিটির ভ্যালু আসছে 0.5, এটা দিয়ে তুমি কি মিন করো, কি বুঝতে পারো? আমি এই রিজিয়নের মধ্যে x1 থেকে x2 এর মধ্যে, x1 থেকে x2 এর মধ্যে আমি ধরে নিলাম, আমি ক্যালকুলেশন করে প্রবাবিলিটির ভ্যালু পেয়েছি 0.5, তার মানে কি বোঝা যায়, এটা দিয়ে বোঝা যায় যে এই জায়গার মধ্যে x1 থেকে x2 এর মধ্যে পার্টিকেল পাওয়ার সম্ভাবনা 50-50, পেতেও পারি নাও পারি, পাওয়ার চান্স 50%, না পাওয়ার চান্স 50%, তাহলে এটা কি 50-50% চান্স। এখন যদি এটা ভ্যালু এরকম হয় যে p ইজ ইকুয়ালস টু হচ্ছে 0.9 আসছে বা 98 আসছে, 95 বা 99 আসছে, তাহলে কি বলতে পারি, তাহলে কি বলা যাবে বলো তো? x1 থেকে x2 এর মধ্যে আমার প্রবাবিলিটির ভ্যালু আসছে 0.9, তার মানে কি পাওয়ার সম্ভাবনা ম্যাক্সিমাম, পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর যদি এরকম হয় যে আমার ভ্যালুটা আসছে হচ্ছে 0.01, ফর এক্সাম্পল আমার প্রবাবিলিটির ভ্যালু আসছে 0.1 অথবা 0.01, যাই হোক এরকম লোয়ার একটা ভ্যালু, তাহলে আমরা কি বলতে পারি যে এখানে আসলে পাওয়ার সম্ভাবনা একেবারেই নাই, পাওয়ার সম্ভাবনা খুবই কম, খুবই কম। যখন ভ্যালুটা 1 এর কাছাকাছি তখন আমরা বলতে পারি খুবই বেশি, আর যখন 1 থেকে অনেক ছোট ভ্যালু তখন বলতে পারি খুবই কম। বাট যখন প্রবাবিলিটি এর ভ্যালু আমি পাচ্ছি 1, তাহলে আমার কি বলবো, প্রবাবিলিটির ভ্যালু 1 মানে হচ্ছে আমি অবশ্যই তাকে ওই জায়গার মধ্যে পাবো, এই রিজিয়নের মধ্যে অবশ্যই সে আছে।
আর যদি 0 হয় তাহলে সে ওখানে নাই, কনফার্মলি বলা যায়। দ্যাট মিনস প্রবাবিলিটি আসলে আমাদেরকে একটা সম্ভাবনা দেখায়, সম্ভাবনার ভ্যালু দেখায় যে হ্যাঁ ওখানে গেলে আমি তাকে পেতে পারি, পাওয়ার পসিবিলিটি কত। এই পসিবিলিটির ভ্যালুটা বেসিক্যালি প্রবাবিলিটির মাধ্যমে আমরা ক্যালকুলেট করি, পার্টিকেল পাওয়ার সম্ভাবনা। এক কথায় কি বলতে পারি যে পার্টিকেল পাওয়ার সম্ভাবনা কতটুকু সেটা প্রবাবিলিটি ক্যালকুলেশনের মাধ্যমে আমরা গেস করতে পারি, আমরা বুঝতে পারি। তো সেটা ক্যালকুলেট করার জন্য আমাদের ইকুয়েশন কি, প্রবাবিলিটি ক্যালকুলেশন করার ইকুয়েশন হচ্ছে p ইজ ইকুয়ালস টু psi অ্যাবসলিউট ভ্যালু স্কয়ার, লিমিট হচ্ছে x1 থেকে x2 dx। এটা হচ্ছে আমাদের প্রবাবিলিটি ক্যালকুলেশন করার ইকুয়েশন। এবং প্রবাবিলিটির ভ্যালু থেকে আমি গেস করতে পারি, ভ্যালু যখন ম্যাক্সিমামের দিকে থাকে, দ্যাট মিনস 0.8, 0.9, 0.95, তখন এই ভ্যালু দেখে আমি বলতে পারি যে হ্যাঁ এখানে পাওয়ার সম্ভাবনা জোরালো, পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। বাট ভ্যালুটা যখন জিরোর কাছাকাছি, যেমন 0.01 বা 0.12 এরকম হয়, তাহলে পাওয়ার সম্ভাবনা অনেক কম। পার্সেন্টে ক্যালকুলেট করলে 0.1 মানে কি 10%, 0.9 মানে কি 90%। তো এই পার্সেন্ট দেখে বুঝতে পারি যে আসলে পাওয়ার সম্ভাবনা বেশি বা পাওয়ার সম্ভাবনা কম। আর যখন 0.5 তাহলে সেটা পেতেও পারি নাও পারি, পাওয়ার সম্ভাবনা 50-50। তার মানে পাওয়ার চান্স 50%, না পাওয়ার চান্সও 50%। এটাই বেসিক্যালি প্রবাবিলিটি। দেন দেখো প্রবাবিলিটি এর পরে আমরা নতুন টপিকে চলে যাব, সেটা হচ্ছে আমাদের এক্সপেকটেশন ভ্যালু। প্রবাবিলিটি এবং এক্সপেকটেশন ভ্যালু খুবই সাদৃশ্যপূর্ণ দুইটা বিষয়, একটার সাথে আরেকটা অনেকটা মানে একই রকম বিষয় বা কাছাকাছি একটা বিষয়, বাট তাদের মধ্যে ডিফারেন্স আছে। কি সেটা দেখো, এক্সপেকটেশন ভ্যালু। তাহলে প্রথমে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে প্রবাবিলিটি, এখন যেটা শিখবো দিস ইজ এক্সপেকটেশন ভ্যালু। হোয়াট ইজ এক্সপেকটেশন ভ্যালু? এক্সপেকটেশন ভ্যালু ইজ দ্য অ্যাভারেজ ভ্যালু। অ্যাভারেজ ভ্যালু, অ্যাভারেজ ভ্যালু কিসের? যে একটা পার্টিকেল তার কতগুলা ঘটনা ঘটতে পারে, মানে তাকে বিভিন্ন অবস্থানে আমরা পাওয়ার গড় একটা মান, আমি প্রবাবিলিটির মাধ্যমে কিন্তু সেখানে পাবো কি পাবো না একটা সম্ভাবনার ভ্যালু ক্যালকুলেট করেছিলাম। আর এক্সপেকটেশন ভ্যালু এর মাধ্যমে আমি কি বের করতে পারি, যে আমি 10 বার ট্রাই করলাম, 10 বারের মধ্যে তাকে আসলে কতবার পাবো সেই ভ্যালুটা। যে 10টা পজিশনের মধ্যে আমি গড় নিব, 10টা পজিশনের অ্যাভারেজ নিব, নিয়ে আমি ভ্যালু পাবো, ভ্যালু থেকে আইডেন্টিফাই করতে পারবো যে এই 10 জায়গার মধ্যে তাকে এতবার এতবার ওইখানে ওইখানে পাওয়া গিয়েছে, সেরকম একটা ভ্যালু। যেমন আমি তোমাদের একটা এক্সাম্পল দিই, কোনো একটা স্টুডেন্ট যখন এআইবি ক্যাম্পাসে আছে, সে মনে করো বিভিন্ন পজিশনে থাকতে পারে। কোনো এক সময় হয়তো সে লাইব্রেরি বিল্ডিং এ আছে, কোনো এক সময় হয়তো সে ডি বিল্ডিং এ আছে, কোনো এক সময় অ্যানেক্স 1 এ আছে, অ্যানেক্স 2 তে আছে, বিভিন্ন পজিশনে বিভিন্ন জায়গায় থাকতে পারে। তো এই যে এইভাবে আমি ডেটা কালেক্ট করলাম যে একবার কোথায় ছিল, একবার অ্যানেক্স 1 এ ছিল, তো সকাল 10টা থেকে 10:30 পর্যন্ত সে কোথায় ছিল, অ্যানেক্স 1 এ ছিল, 11টা থেকে 12টার মধ্যে কোথায় ছিল, অ্যানেক্স 3 তে ছিল। এইভাবে কিছু ডাটা কালেক্ট করে আমি তার অ্যাভারেজ ক্যালকুলেট করলাম, গড় ক্যালকুলেট করলাম যে হ্যাঁ গড়ে সে কতবার ওইখানে ছিল, গড়ে সে কতবার ওইখানে ছিল, গড়ে সে কতবার ওখানে ছিল। এই যে যে গড়ে বা অ্যাভারেজে বা মিন যেটা ক্যালকুলেট করি বেসিক্যালি পার্টিকেলের জন্য, এটাকে আমরা বলি তার এক্সপেকটেশন ভ্যালু। তাহলে দেখো প্রবাবিলিটি এবং এক্সপেকটেশনের ভ্যালুর মধ্যে কিন্তু সম্পূর্ণ একটা মানে একটা ক্লিয়ার ডিফারেন্স আছে, ক্লিয়ার একটা পার্থক্য আছে। প্রবাবিলিটি কি বলে? প্রবাবিলিটি আইডেন্টিফাই করে যে ওখানে আমি তাকে পাবো কি পাবো না সেই বিষয়টা, একটা সার্টেইন পজিশনে তাকে পাবো কি পাবো না। আর এক্সপেকটেশন ভ্যালু কিন্তু একটা সার্টেইন পজিশনে না, সবগুলা পজিশনকে সে ক্যালকুলেট করে একটা গড় হিসাব বের করে, যে এতটা থেকে এতটার মধ্যে তাকে ওই জায়গায় 10 বার পাওয়া গেছে, ওখানে 5 বার পাওয়া গেছে, ওখানে পাওয়া যায় নাই, ওখানে এতবার, এইভাবে করে সে একটা মিন বা গড় ফাইন্ড আউট করে, যেই গড়টাকে মূলত আমরা কি বলি, এক্সপেকটেশন ভ্যালু বলি। তো এক্সপেকটেশন ভ্যালু পার্টিকেলের জন্য কিভাবে বের করা হয়? সো ধরে নিলাম যে আমার আই নাম্বার অফ পার্টিকেল আছে একটা জায়গায়, আই নাম্বার পার্টিকেল এবং আই পজিশন, কতগুলো পজিশন আছে, আই পজিশন, তা প্রতিটা পজিশনে পার্টিকেল যদি থাকে তাহলে আই নাম্বার পার্টিকেল। তো এই আইটা আসলে বেসিক্যালি তার পজিশন, যেমন এখানে মনে করো এটা অ্যানেক্স 1 একটা জায়গা, এটা আর একটা জায়গা, মনে করো এটা হচ্ছে লাইব্রেরি বিল্ডিং, এটা হচ্ছে ডি বিল্ডিং, এরকম এক একটা। তো ইলেকট্রনের জন্য তো যখন সে অরবিটে থাকে, বিভিন্ন সাবশেলে বিভিন্ন জায়গায় থাকে, তো সেই জায়গাগুলো মূলত আমরা এভাবে আইডেন্টিফাই করলাম। তো এখানে কোনো কোনো জায়গায় থাকতে পারে, কোনো কোনো জায়গায় থাকতে পারে না, সব মিলায়ে মিন হিসাব করা হয়, গড় হিসাব করা হয়। কিভাবে? যে আমি প্রথমে ধরলাম x1 পজিশনে ধরলাম, তার জন্য পার্টিকেলের পাওয়ার পজিশনের
যে ভ্যালু সেটা কি হবে এন অন এক্স অন। এন অন হচ্ছে নাম্বার, কয়বার ট্রাই করেছি, কয়বার করেছি, এন অন বার। এন অন বার এক্স অনকে আমি এক্স অনের জায়গা সার্চ করেছি। তো এন অন এর ভ্যালু 1 2 3 4 যে কোনো হতে পারে। 10 বার করলে 10 বার, 100 বার করলে 100 বার, 5 বার করলে 5 বার, 4 বার করলে 4 বার। বাট এক্স অন হচ্ছে একটা নির্দিষ্ট পজিশন। আবার এক্স টু পজিশনে আমি এন টু নিয়েছি, তার মানে কি এখানেও আমি ট্রাই করেছি, কতবার খুঁজেছি, 10 বার। সাপোজ 10 বার খুঁজেছি, তাহলে এন টু হবে 10 বার। তো এটা হলো খোঁজার সংখ্যা, জায়গা খোঁজার সংখ্যা। যেমন তুমি স্টুডেন্ট আছো, তোমাকে আমি 5 বার লাইব্রেরিতে যে খুঁজে আসলাম, নির্দিষ্ট সময়ে 5 বার লাইব্রেরিতে খুঁজে আসলাম, যে তোমাকে কয়বার পেলাম সেই হিসাবটা আমি করব। তো কতবার খুঁজেছি সেই খুঁজার নাম্বারটা মূলত এন অন, কতবার খুঁজেছি নাম্বারটা মূলত এন টু, কোথায় খুঁজেছি সেটা মূলত এক্স অন, কোথায় খুঁজেছি সেটা মূলত এক্স টু। এভাবে করে তার নাম্বার, কতবার খুঁজেছি, কোথায় খুঁজেছি, সেইগুলোর সব নাম্বার আলটিমেটলি লাস্টে এনআই এক্সআই। তো এনআই যে কোনো নাম্বার হতে পারে, আমি 10টা পজিশনে খুঁজলে 10 হবে। আর এক্সআই হচ্ছে আমি এক্সআই হচ্ছে 10টা পজিশনে খুঁজলে 10 হবে, আর এনআই হচ্ছে আমি যতবার খুঁজবো ততবার। এভাবে করে করে তাকে ডিভাইডেড করতে হবে নাম্বার দিয়ে, কতবার সেই নাম্বারটা দিয়ে ডিভাইডেড করব। নাম্বারটা কত টোটাল, এন অন প্লাস এন টু প্লাস এন থ্রি প্লাস ডট 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 এনআই। এন অন হচ্ছে এক্স ওয়ান পজিশনে খোঁজার সংখ্যা, কতবার খুঁজেছি। এক্স টু পজিশনে খোঁজার সংখ্যা হচ্ছে এন টু, এক্স থ্রি পজিশনে খোঁজার সংখ্যা হচ্ছে এন থ্রি। এভাবে করে করে আমি যতবার নিব ততবার যোগ করব, যোগ করে সেই নাম্বার দিয়ে যদি ডিভাইডেড করি তাহলেই মূলত আমি অ্যাভারেজটা পেয়ে যাব, যেটা এক্স বার। যেই এক্স বার হচ্ছে অ্যাভারেজ ভ্যালু বা মিন ভ্যালু, এটা অ্যাভারেজ ভ্যালু বা মিন ভ্যালু। তো এখানে দেখো আমরা এখানে স্ট্যাটিস্টিক্স এর মাধ্যমে সাম আকারে লিখতে পারি, এন অন এক্স অন প্লাস এন টু এক্স টু এন থ্রি এক্স থ্রি প্লাস ডট 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 এন আই এক্স আই। এটাকে আমরা স্ট্যাটিস্টিক্যাল মাধ্যমে সামেশনের মাধ্যমে লিখতে পারি, স্ট্যাটিস্টিক্স সামেশনের মাধ্যমে। এটা কিন্তু সামেশন, ইন্টিগ্রেশন না, এটা কি সামেশন। ডিসক্রিট আলাদা আলাদা ভ্যালু যদি থাকে এবং সেগুলো যোগ করি, সেই যোগকে আমরা বলি সামেশন। সামেশন কোথায়, 1 থেকে আই পর্যন্ত, 1 থেকে আই, লিমিট হচ্ছে 1 থেকে আই, এবং এনআই এক্সআই। এনআই হচ্ছে টোটাল নাম্বার, কতবার আমি সার্চ করেছি, কতবার আমি ট্রাই করেছি, ওখানে পাবো কি পাবো না সেটা খুঁজেছি, আর পজিশন কত সেটা এক্সআই। তো আই এর ভ্যালু 1 2 3 4 5 যে কোনটা হতে পারে, ডিভাইডেড বাই এনআই। এনআইটা হচ্ছে টোটাল নাম্বারটা, এই যে এই এনআই কতবার আমি সার্চ করেছি। তো এটা এক্সপেকটেশন ভ্যালুর ইকুয়েশন। এখন মূলত এভারেজ ভ্যালুর ইকুয়েশন হচ্ছে বাঁ পাশেরটা, এক্স বার ইজ ইকুয়ালস টু আই থেকে 1 থেকে আই পর্যন্ত লিমিট এনআই এক্সআই ডিভাইডেড বাই 1 থেকে আই পর্যন্ত লিমিট সামেশন অফ এনআই। তো এটাকে যখন আমরা এক্সপেকটেশন ভ্যালু নিব কন্টিনিউয়াস, এটা তো ডিসক্রিট, এখানে কি দেখেছি আলাদা আলাদা ভাবে যাব সার্চ করব, কিন্তু আমি যখন একই সাথে জিনিসগুলোকে একসাথে খুঁজবো, একসাথে মনিটর করব, একই সাথে মনে করো আমার 10টা 20টা সিসি ক্যামেরা সবগুলো আমি একসাথে অন করে সার্চ করতেছি, একসাথে চোখ বুলায়ে সার্চ করছি, তাহলে কি হবে, তখন বিষয়টা কন্টিনিউয়াস হয়ে যাবে। আমি কিন্তু একটা একটা করে দেখছি না, আমি ওই যে লাইব্রেরি বিল্ডিং এ যাচ্ছি একবার দেখছি, বা অ্যানেক্স ওয়ানে যাচ্ছি একবার দেখছি, এরকম না। এখন কি করতেছি, আমি একসাথে সবগুলাকে মনিটর করব যে আসলে সে কোথায় কোথায় কিভাবে আছে, তখন বিষয়টা কন্টিনিউয়াস চলে আসে। কন্টিনিউয়াস চলে আসলে তখন কি হয়, এন্ট্রি লিমিটের ফ্যাক্টর চলে আসে, যে আমার টোটাল স্পেস, যেমন আমার ক্যাম্পাস, ফুল ক্যাম্পাসটা আমাকে তাহলে সার্চ করতে হবে। আমি কিন্তু একবারে তখন অ্যানেক্স 1-এ যাব, অ্যানেক্স 2-তে যাব, ডি বিল্ডিং এ যাব, সেরকম করব না। কি করব, একবারে পুরো ক্যাম্পাসটাকে আমি কভার করব। তো একবারে পুরো ক্যাম্পাসটা কি, আমার এন্ট্রি লিমিট চলে আসবে, তখন পুরো জিনিসটা চলে আসবে এন্ট্রি লিমিট। তো এন্ট্রি লিমিট জেনারেলি, আমি তো এখানে কোনো কিছু বলতেছি না, আমি কি এখানে বলতেছি যে ক্যাম্পাস, আমি উদাহরণ দেওয়ার জন্য ক্যাম্পাস বলছি, বাট এটা জেনারেলি যখন লিখবো, জেনারেল এন্ট্রি লিমিটটা হচ্ছে, দেখো সবসময় একটা বিষয় মনে রাখবা, জেনারেল সাধারণভাবে টোটাল লিমিটকে আমরা কিভাবে লিখি, সাধারণভাবে টোটাল লিমিটটাকে বোঝানো হয় মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। যখনই এটা দেখবা বুঝতে পারবা যে এটা কি একটা জেনারেল ইকুয়েশনের এন্ট্রি লিমিট বা টোটাল লিমিট, এন্ট্রি লিমিট অথবা টোটাল লিমিট, এই বিষয়টা মাথায় রাখতে হবে যে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি বেসিক্যালি কি, এটা হচ্ছে টোটাল স্পেসটাকে কভার করে ফেলেছে। টোটাল লিমিট মানে ফুল জায়গাগুলোকে, যত জায়গা পসিবল, যতটা রিজিয়ন আছে পুরো ফুল রিজিয়নকে কভার করেছে। তো এন্ট্রি লিমিটের মধ্যে এক্স ইনটু সাই অ্যাবসলিউট ভ্যালু স্কয়ার ডিএক্স, এক্সটা কি, এই যে দেখো এখানে এক্স ছিল তার পজিশন, এবং নাম্বার যেটা প্রবাবিলিটি ডেনসিটির মাধ্যমে আমরা নিতে পারি, সাই অ্যাবসলিউট ভ্যালু স্কয়ার, এক্স ইনটু সাই অ্যাবসলিউট ভ্যালু স্কয়ার ডিএক্স ডিভাইডেড বাই, এখানে শুধু নাম্বারটা আসবে, এই যে সাই অ্যাবসলিউট ভ্যালু স্কয়ার ডিএক্স এন্ট্রি লিমিটের মধ্যে। এখন তোমরা বলো তো এন্ট্রি লিমিটের মধ্যে এই ভ্যালুটার মান কত, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি সাই অ্যাবসলিউট ভ্যালু স্কয়ার, এটা হচ্ছে প্লাস ইনফিনিটি
সাই অ্যাবসলিউট ভ্যালু স্কয়ার ডিএক্স। এর মান কত, এর ভ্যালু কত বলতে পারবা কেউ? এন্ট্রি লিমিটের মধ্যে প্রবাবিলিটি ডেনসিটি মানে প্রবাবিলিটি আমরা ফাইন্ড আউট করতে যাচ্ছি, তাহলে তার ভ্যালু কত হবে? 1 স্যার। 1। ভেরি গুড। দেখো টোটাল লিমিটের মধ্যে যখন প্রবাবিলিটি নিচ্ছি তার মানে কি অবশ্যই ম্যাক্সিমাম, অবশ্যই আমরা ইলেকট্রনকে সেখানে পাবো পুরা। এখন যদি বলি যে ফুল ক্যাম্পাসের মধ্যে কোনো একজন স্টুডেন্টের নাম ধরে বললাম যে তাকে পাবো, ওই এআইবি ক্যাম্পাসে গেলে কি তাকে পাবো? যে অবশ্যই পাবেন, সে তো এআইবি তেই পড়ে, আর এখন তো তার ক্লাস অন আছে, ক্লাস চলছে। যদি সেটা অফলাইনে হতো তাহলে আমরা সেটাই বলতাম, হ্যাঁ গেলে অবশ্যই পাবেন। ওকে, তো এরকমই বিষয় যে হ্যাঁ আমরা জানি যে এইখানে পার্টিকেল আছে, তাহলে আমি যখন এন্ট্রি লিমিটের মধ্যে ইন্ডিকেশনটা নিচ্ছি তার ভ্যালুটা কত হবে? অবশ্যই 1। 1 মানে ম্যাক্সিমাম, প্রবাবিলিটির ম্যাক্সিমাম ভ্যালু কত? 1। মিনিমাম ভ্যালু কত? 0। এটা হচ্ছে প্রবাবিলিটির ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু। তাহলে আমরা এই যে এক্সপেকটেশন ভ্যালুতে প্রথমে উপরের পার্টটা কি আসছে? এন্ট্রি লিমিট মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এক্স সাই অ্যাবসলিউট ভ্যালু স্কয়ার ডিএক্স ডিভাইডেড বাই নিচে এন্ট্রি লিমিটটা হচ্ছে প্রবাবিলিটি ডেনসিটি স্কয়ার ডিএক্স, যার মান হচ্ছে 1, যার ভ্যালু কত? 1। তাহলে আলটিমেটলি এক্সপেকটেশন ভ্যালু এর ইকুয়েশনটা কি আসছে? এক্সপেকটেশন ভ্যালু এর ইকুয়েশন আসছে, এটাকে বলা হয় এক্স ব্র্যাকেট বলা হয়। দুই পাশে দেখো এইটা একটা বন্ধনীর মধ্যে রাখা হয়, এটাকে বলা হয় ব্র্যাকেট। এক্স ব্র্যাকেটের মাধ্যমে মূলত আমরা কি বলি? এক্সপেকটেশন ভ্যালুকে এক্সপ্রেস করি এক্স ব্র্যাকেটের মাধ্যমে। এক্স এক্সপেকটেশন ভ্যালু ইজ ইকুয়ালস টু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি x ইন্টু সাই অ্যাবসলিউট ভ্যালু স্কয়ার সাই অ্যাবসলিউট ভ্যালু স্কয়ার ডিএক্স। এটা হচ্ছে এক্সপেকটেশনের ভ্যালু ইকুয়েশন। তো আমি বাঁ পাশে দুইটাকে আলাদা আলাদা করে লিখেছি, প্রথমটা হচ্ছে প্রবাবিলিটি, পরেরটা হচ্ছে এক্সপেকটেশন ভ্যালু। তো প্রবাবিলিটি এবং এক্সপেকটেশন ভ্যালু এর ইকুয়েশনের মধ্যে ডিফারেন্সটা কোথায়? প্রবাবিলিটি হচ্ছে একটা নির্দিষ্ট লিমিটের মধ্যে হয়, যেমন x1 থেকে x2। প্রবাবিলিটি হয় কি একটা নির্দিষ্ট লিমিটের মধ্যে। এক্সপেকটেশন ভ্যালু হয় কি এন্ট্রি লিমিটের মধ্যে। প্রবাবিলিটিতে কি থাকে? সাই অ্যাবসলিউট ভ্যালু স্কয়ার ডিএক্স, আর এক্সপেকটেশন ভ্যালুতে পজিশন ইনটু x ইনটু সাই অ্যাবসলিউট ভ্যালু স্কয়ার ডিএক্স। তো এটা দুইটা আলাদা ইকুয়েশন, এবং দুইটা আলাদা ইকুয়েশনের মাধ্যমে আমরা দুই ধরনের ভ্যালু ফাইন্ড আউট করতে পারি। যদি আমাদেরকে প্রবাবিলিটি ফাইন্ড আউট করতে বলা হয় তাহলে আমরা প্রবাবিলিটি কিভাবে ফাইন্ড আউট করব? p ইজ ইকুয়ালস টু লিমিট থাকবে x1 থেকে x2 সাই অ্যাবসলিউট ভ্যালু স্কয়ার dx। আর যদি আমাদেরকে এক্সপেকটেশন ভ্যালু ক্যালকুলেট করতে বলা হয় তাহলে x ইনটু সাই অ্যাবসলিউট ভ্যালু স্কয়ার dx, আর লিমিটটা তখন এন্ট্রি লিমিট হবে, এন্ট্রি লিমিট। তো সাধারণভাবে এন্ট্রি লিমিটকে আমরা বুঝি কি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। তো আমরা একটা প্রবলেম সলভ করলে বিষয়টা আরো সুন্দরভাবে ক্লিয়ার হবে। দেখো এখানে একটা প্রবলেম স্টার্ট দিয়ে দিলাম, এটা হচ্ছে একটা প্রবলেম। A particle limited to a x-axis has the wave function psi is equals to a into x. Psi is equals to a into x. এখন এটা psi is equals to ax দিয়ে আমাদের ওয়েভ ফাংশনটাকে দেখিয়েছে। ওকে, between x is equals to 0 and x is equals to 1। তাহলে লিমিটটা কোথায় আছে? x is equals to 0 থেকে x is equals to 1 এর মধ্যে। এই যে দেখো এই হচ্ছে আমাদের বক্স, এটা হচ্ছে একটা x অ্যাক্সিসের দিকে একটা অবস্থান। এই অবস্থানটা আমি আবার রেড করে দিচ্ছি, এই হচ্ছে রেড। দুই পাশের বাউন্ডারি বা লেফট বাউন্ডারিটা শুরু হয়েছে x is equals to 0 থেকে, রাইট বাউন্ডারি হচ্ছে x is equals to 1 এ যে শেষ হয়েছে। দেন আমাদেরকে কি বলেছে যে সাই হচ্ছে 0 এলসওয়্যার, মানে এর বাইরে x is equals to 0 থেকে x is equals to 1 এর মধ্যে সাই আছে। সাই আছে মানে কি পার্টিকেল আছে। সাই থাকা বলতে কি বোঝায়? পার্টিকেল আছে। এর বাইরে সাই নাই, তার মানে এর বাইরে কোনো পার্টিকেল নাই, এর বাইরে আমরা যাব না, এই ভিতরেই আমরা থাকবো, এই রিজিয়নের মধ্যে আমরা পার্টিকেলকে পাবো। তো একটা বিষয় আরো বলি যে যখন তোমার কোনো একটা রিজিয়নে তুমি সাইগের এক্সিস্টেন্স পাবা, তার মানে ওয়েভ ফাংশনের এক্সিস্টেন্স আছে বলা হয়, তার মানে বুঝতে হবে ওই রিজিয়নের মধ্যে অবশ্যই পার্টিকেল আছে। সাই থাকা মানে কি পার্টিকেল থাকা, পার্টিকেল না থাকলে তো আর সেখানে কোনো ওয়েভ ফাংশন থাকবে না। তো এই রিজিয়নের বাইরে x is equals to 0 এর বাঁ দিকে, মানে x is equals to -1 -2 -3 এর দিকে গেলে সাই নেই, মানে কোনো পার্টিকেল এর বাইরে নাই। আবার x is equals to 1 এর পরে x is equals to 2 3 4 ডান দিকে যত যাব এখানেও কোনো সাই নাই, দ্যাট মিন্স এখানেও কোনো পার্টিকেল নাই। পার্টিকেলের অবস্থান কোথায়? এই জায়গার মধ্যে আছে। এখন আমাদেরকে কি ফাইন্ড আউট করতে বলা হয়েছে এতে? দেখো, ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য পার্টিকেল ক্যান বি ফাউন্ড বিটুইন x is equals to 0.45 and x is equals to 0.55। তার মানে আমাকে এই জায়গার মধ্যে আবার আরেকটা জায়গা আইডেন্টিফাই করে দিয়েছে।
এই পুরো স্পেসের মধ্যে আমাকে কি বলছে, এতটুকু জায়গার মধ্যে তুমি খুঁজে দেখো পার্টিকেল কত, পার্টিকেল আসলে আছে কি নাই সেটা খুঁজে দেখো। জায়গা কতটুকু বলেছে, x = 0.45 থেকে x = 0.55 এর মধ্যে, এই যে x = 0.55 এর মধ্যে তুমি পার্টিকেলকে পাবা কি পাবা না সেই প্রবাবিলিটি এর ভ্যালুটা বের করো। তো আমাদের কি প্রবাবিলিটি ভ্যালু বের করার জন্য কি লাগবে, ইকুয়েশন লাগবে। তো ইকুয়েশনে আমরা লিখলাম ইকুয়েশন, প্রবাবিলিটি ইকুয়েশন x1 থেকে x2 লিমিট psi অ্যাবসলিউট ভ্যালু স্কয়ার d স্কয়ার। তোমরা কেউ একজন বলো তো যে x1 লিমিটটা কত হবে আর x2 লিমিটটা কত হবে। আমি প্রবাবিলিটি ফাইন্ড আউট করতে যাচ্ছি, আমাকে এখানে যে ইনফরমেশন দিয়েছে সেখান থেকে লিমিট বলো, x1 এর লিমিট কোথায় হবে এবং x2 এর লিমিট কত হবে। 0.45 থেকে স্যার 0.55। 0.45 থেকে 0.55, এটা অলরেডি আমাদেরকে কিন্তু বলে দিয়েছে প্রবলেমে। কোথায় পাবো আমরা যে এটাই নিতে হবে। দেখো বলছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য পার্টিকেল ক্যান বি ফাউন্ড বিটুইন x = 0.45। তার মানে আমার লোয়ার লিমিট কোথায়, x = 0.45, তার মানে x1 এর ভ্যালু হচ্ছে, x1 কত নিব 0.45 এবং x = 0.55, তার মানে আপার লিমিট হচ্ছে 0.55। তাহলে দেখো আমি এই যে রেড 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 একটা মার্ক করে দেই যে কতটুক জায়গা আসলে বেসিক্যালি কোন জায়গার মধ্যে আমাদেরকে প্রবাবিলিটি ফাইন্ড আউট করতে বলছে, বলছে এই জায়গাটুকের মধ্যে, এই জায়গার মধ্যে প্রবাবিলিটি কত দেখতে পাচ্ছি না স্ক্রিনে। অন্যরা তোমরা দেখতে পাচ্ছ? জি স্যার। তুমি আবার করো, রিফ্রেশ করো অথবা লিভ নিয়ে আবার জয়েন করো, বুঝতে পেরেছো? মেবি তোমার নেটের প্রবলেমের কারণে দেখতে পাচ্ছ না। বাকি সবাই দেখতে পাচ্ছ তো? রেসপন্স করো তো। আর অন্য কারো কি কোনো প্রবলেম হচ্ছে? নো স্যার প্রবলেম হচ্ছিল। তা আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, তো তাহলে তোমার একটু নেটে হয়তো প্রবলেম হচ্ছে, ওটাকে আবার একটু চেঞ্জ করো। তো এই হচ্ছে বিষয়, আমাদের প্রবাবিলিটি ফাইন্ড আউট করতে বলা হয়েছে এতটুক জায়গার মধ্যে। এই যে আমি যেটুক রেড করে দিলাম, রেড ড্যাশ 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 রিজিয়ন আইডেন্টিফাই করলাম, এর মধ্যে প্রবাবিলিটি। তাহলে প্রবাবিলিটির লিমিট হবে, লোয়ারটা হচ্ছে 0.45, এই যে x1 এর জায়গায় আমি নিলাম 0.45, x2 এর জায়গায় নিলাম 0.55, দেন psi অ্যাবসলিউট ভ্যালু স্কয়ার করতে হবে। psi = কি ax, তো এটাকে আমরা যদি স্কয়ার করি psi = ax, এ দেখো psi = কি ax, এটাকে যদি স্কয়ার করি তাহলে কি হবে a স্কয়ার x স্কয়ার। তাহলে এই যে এখানে আমরা লিখলাম a স্কয়ার x স্কয়ার dx, এই যে a স্কয়ার x স্কয়ার dx। তো a স্কয়ার হচ্ছে একটা কনস্ট্যান্ট টার্ম, একটা কনস্ট্যান্ট টার্ম কখনোই ইন্ডিকেশনের ভিতরে থাকে না, যার কোনো ইন্ডিকেশন হয় না। তো কনস্ট্যান্ট টার্মটাকে আমরা ইন্ডিকেশনের বাইরে নিয়ে আসলাম। ভিতরে কি থাকে, x স্কয়ার থাকে। x স্কয়ারকে ইন্ডিকেশন করলে কি হয় অলরেডি তোমরা জানো, জানার কথা। বলো তো x স্কয়ারকে ইন্ডিকেশন করলে কি হবে? x³/3 স্যার। x³ / 3, তার মানে এই যে আমি বাঁ পাশে ইন্ডিকেশনটা লিখে দিচ্ছি x স্কয়ার। নিয়মটা কি, পাওয়ার যা থাকে তা 1 বেড়ে যায়। আমি যদি ইন্ডিকেশন করি কি হবে, x 2 আছে, 2 এর সাথে পাওয়ার 1 বেড়ে যাবে, যেই পাওয়ারই থাকুক না কেন 1 বেড়ে যাবে, ডিভাইডেড বাই আবার পাওয়ার করতে হবে, ডিভাইডেড বাই কি করতে হবে 2 + 1, পাওয়ার যা সেটা দিয়ে ডিভাইডেড করতে হবে। এটা হচ্ছে আমাদের ইন্ডিকেশনের রুল। তো এখানে আছে x³, তাহলে x স্কয়ার আছে, তাহলে 2 + 1 করলে x³ ডিভাইডেড বাই 2 + 1 করলে 3, আর লোয়ার লিমিট আপার লিমিট বসিয়ে দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে লিমিট বসাইতে হবে। কি কাজ, লিমিট বসাবো কোথায়, এই যে এই স্কয়ারের সাথে আমরা প্রথমে x এর জায়গায় আপার লিমিট বসাবো। প্রথমে x এর জায়গায় আপার লিমিট 0.55, তো এখানে লিখলাম 0.55 তার হোল কিউব ডিভাইডেড বাই 3 মাইনাস লোয়ার লিমিট 0.45 তার হোল কিউব ডিভাইডেড বাই 3। তো এটা এখন আমাদের কাজ হচ্ছে ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন যদি করি 3 হচ্ছে এলসিএম হবে 0.55 স্কয়ার এটা কিউব মাইনাস 0.45 কিউব করে তাকে 3 দ্বারা ডিভাইডেড করলে আমাদের ফলাফল আসে 0.025। রেজাল্টটা কত আসবে 0.025। তোমরা একটু করে চেক করো, কেউ একজন ক্যালকুলেশনটা করো, করে চেক করো। ক্যালকুলেশনটা করে চেক করো কত হয়। স্যার 0.03। 0.03, তো এটা আরো অ্যাকুরেটলি লিখলে 0.025, ঠিক আছে 0.025, এটাই হচ্ছে আমাদের রেজাল্ট। এত a স্কয়ার, তাহলে প্রবাবিলিটির ভ্যালু আমরা পেয়ে গেলাম 0.025 a স্কয়ার। এতটুকু জায়গার মধ্যে পাওয়ার সম্ভাবনা কত, সেটা 0.025 * a স্কয়ার। a স্কয়ার একটা কনস্ট্যান্ট ভ্যালু।
এখন আমরা বের করব এক্সপেকটেশন ভ্যালু। বি পার্টে কি বলেছে, ফাইন্ড দ্য এক্সপেকটেশন ভ্যালু এক্স ব্র্যাকেট অফ দ্য পার্টিকেলস পজিশন, পার্টিকেল পজিশনের এক্সপেকটেশন ভ্যালু কত সেটা ফাইন্ড আউট করব। তো ডেফিনেটলি আমাদেরকে এক্সপেকটেশন ভ্যালুর ইকুয়েশন বসাইতে হবে। দেখো এক্সপেকটেশন ভ্যালুর ইকুয়েশন কি, এক্স ব্র্যাকেট ইজ ইকুয়ালস টু, এখানে এন্ট্রি লিমিট বসাইতে হবে। তো এন্ট্রি লিমিট কি আমরা -ইনফিনিটি থেকে +ইনফিনিটি বসাবো এই কন্ডিশনে? এই বক্সের জন্য, এই স্পেসের জন্য এন্ট্রি লিমিট কত হবে? এন্ট্রি লিমিট মানে টোটাল লিমিট। তো ইন্টায়ার বক্স কত থেকে কত পর্যন্ত? এন্ট্রি টোটাল বক্সটা কত থেকে কত পর্যন্ত? 0 থেকে 1 পর্যন্ত। দেখো এখানে কিন্তু ওই যে আগে বললাম না, জেনারেল যখন কোনো ইকুয়েশন লিখব তখন তার টোটাল লিমিটকে আমরা বোঝাই -ইনফিনিটি থেকে +ইনফিনিটি। কিন্তু এখানে তো আমার জায়গায় হচ্ছে, এখন এই জায়গাটাই হচ্ছে এখন মনে করো এআইইউবির ক্যাম্পাস, এআইইউবির ক্যাম্পাস কি সারা পৃথিবীর সব ওয়ার্ল্ডের সব সারফেসে তো আর না, তাই না? কিন্তু আমরা যখন সাধারণ ঘটনা বলি তখন কি বুঝাই, যে সব সারফেস নিয়ে বোঝাচ্ছি। কিন্তু যখন এআইইউবির কম্পাস ধরবো তখন কি বলবো, কুড়াতলির বাজার থেকে শুরু আর ওই মাথায় যে শেষ। তাহলে এখানে এখান থেকে শুরু আর শেষ কোথায় সেটা ধরবো। তাহলে এখানেও কিন্তু তাই বিষয়, আমার যা দিয়েছে, যতটুকু জায়গা দিয়েছে সেই জায়গা কত, x = 0 থেকে শুরু করে x = 1 এর মধ্যে। তো আমার জায়গাটাই হচ্ছে x = 0 থেকে x = 1 এর মধ্যে। তাহলে টোটাল লিমিটটা কত হবে, সেটা সর্বনিম্ন হচ্ছে 0, x = 0, আর সর্বোচ্চ হচ্ছে x = 1। তাহলে দেখো এক্সপেকটেশন ভ্যালু এর ইকুয়েশন আমরা কি করলাম, 0 থেকে 1 পর্যন্ত এই লিমিটের মধ্যে ইন্ডিকেশন করব কাকে, x ইনটু i অ্যাবসলিউট ভ্যালু স্কয়ার dx কে। এখানে দেখো প্রবাবিলিটিতে কিন্তু x নাই, প্রবাবিলিটির ইকুয়েশনে কি x আছে না, p = only i অ্যাবসলিউট ভ্যালু স্কয়ার dx, লিমিট হচ্ছে x1 থেকে x2। বাট যখন আমি এক্সপেকটেশন ভ্যালু ক্যালকুলেট করি তখন দেখো x ইনটু i অ্যাবসলিউট ভ্যালু স্কয়ার dx, i অ্যাবসলিউট ভ্যালু স্কয়ার dx এর আগে x ইনটু আকারে আছে। তাহলে এখন আমাকে সেটা ইন্ডিকেশন করতে হবে। ইন্ডিকেশন করি 0 থেকে 1, x i অ্যাবসলিউট ভ্যালু স্কয়ার করলে হচ্ছে a স্কয়ার x স্কয়ার dx। তো এখান থেকে a স্কয়ার কনস্ট্যান্ট, আবার এখানে x কিউব হচ্ছে, x স্কয়ার ইনটু x মিলে x কিউব কে ইন্ডিকেশন করলে তার রেজাল্ট হচ্ছে x⁴ ডিভাইডেড বাই 4। এখন আমরা লিমিট বসাবো, আপার লিমিট x এর জায়গায় 1 বসাবো, তাহলে 1 বসাইলে হলো 1/4, মাইনাস x এর জায়গায় যখন 0 বসাচ্ছি তখন 0/4 মানে 0। আলটিমেটলি আমাদের এক্সপেকটেশন ভ্যালু এর কত আসে, এর মানটা কত, a স্কয়ার ডিভাইডেড বাই 4, দ্যাট মিন্স 0.25 a স্কয়ার। তাহলে এক্সপেকটেশন ভ্যালুটা কত হলো, 0.25 a স্কয়ার অথবা a স্কয়ার ডিভাইডেড বাই 4। এই হচ্ছে ওয়ে যার মাধ্যমে আমরা প্রবাবিলিটি ফাইন্ড আউট করতে পারি এবং এক্সপেকটেশন ভ্যালু ফাইন্ড আউট করতে পারি। তাহলে প্রবাবিলিটি এবং এক্সপেকটেশন ভ্যালুর মধ্যে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্স হচ্ছে প্রবাবিলিটি মেজার্স হাউ সার্টেন উই আর পার্টিকুলার ইভেন্ট উইল হ্যাপেন, মানে কোন একটা নির্দিষ্ট ঘটনা কতটুকু হবে বা ঘটবে কি ঘটবে না, বা আমি কি পাবো কি পাবো না, সেই বিষয়গুলো মূলত প্রবাবিলিটির মাধ্যমে বের করতে পারি। আর এক্সপেক্টেড ভ্যালু বা এক্সপেকটেশন ভ্যালু আমাদের কি রিপ্রেজেন্ট করে, দ্য অ্যাভারেজ আউটকাম অফ এ সিরিজ র্যান্ডম ইভেন্ট। আমি বিভিন্ন ঘটনা অবজার্ভ করে তার গড় এভারেজই বা গড়ে আমি তাকে কি পাবো বা তাকে অবজার্ভ করতে পারবো কি পারবো না, তার একটা মিন ভ্যালু বা অ্যাভারেজ ভ্যালু মূলত আইডেন্টিফাই করতে পারি এক্সপেকটেশন ভ্যালুর মাধ্যমে। ওকে, তাহলে আমি যদি সোজা কথায় তোমাদেরকে এভাবে কোশ্চেন করি, বলো তো প্রবাবিলিটির মাধ্যমে আমরা কি পাই? তো বলতে হবে তোমাদের প্রবাবিলিটির মাধ্যমে আমরা এই ধারণা পাই যে আমি কোনো একটা নির্দিষ্ট জায়গার মধ্যে ইলেকট্রনকে বা কোনো পার্টিকেলকে কি পাবো কি পাবো না, সেই তার সম্ভাবনাটা আমরা পাই, তার সম্ভাবনার ভ্যালু আমি মেজার করতে পারি বা সম্ভাবনার ভ্যালুটা আমি ফাইন্ড আউট করতে পারি। আর যদি বলি তাহলে এক্সপেকটেশন ভ্যালু আমাদের কি দেয়, এক্সপেকটেশন ভ্যালু দেয় হচ্ছে আমাদের একটা অ্যাভারেজ ভ্যালু বা অ্যাভারেজ আউটকাম বা অ্যাভারেজ রেজাল্ট, যার মাধ্যমে আমি বলতে পারি যে ওই ঘটনাটা কতবার ঘটেছে, একটা নির্দিষ্ট ঘটনা কতবার ঘটেছে, একটা নির্দিষ্ট জায়গায় ইলেকট্রনকে কতবার পাওয়া গিয়েছে, নির্দিষ্ট করে বলা যায়। আর প্রবাবিলিটি হচ্ছে একটা জায়গার মধ্যে ইলেকট্রনকে পাবো কি পাবো না সেই সম্ভাবনার মানটা দেয়। এক্সপেকটেশন ভ্যালু কি করে, যে আমি গড় একটা ভ্যালু পাই, কিসের, যে একটা জায়গায় আমি ইলেকট্রনকে কতবার পেয়েছি তার একটা গড় মান, গড় একটা হিসাব, একটা গড়ে হিসাব করা হয় যে ওই জায়গার মধ্যে ইলেকট্রনকে অতবার দেখা গেছে অতবার পাওয়া গেছে, এরকম একটা গড় হিসাব করা হয় মূলত এক্সপেকটেশন ভ্যালুর মাধ্যমে। তো সবাই কি ক্লিয়ারলি বিষয়টা বুঝতে পেরেছো কিনা, যে প্রবাবিলিটি এবং এক্সপেকটেশন ভ্যালু কি এবং তাদের মধ্যে মূলত পার্থক্যটা কোথায় বা পার্থক্যটা কি, কিভাবে ক্যালকুলেট করি সব। এক্সপেক্টেড ভ্যালুটা সব সময় প্রবাবিলিটির থেকে বেশি হবে মানে?
হ্যাঁ, এক্সপেকটেশন অবশ্যই প্রবাবিলিটি থেকে ভালো হবে, কারণ এখানে তো গড় অনেক হিসাব করা হচ্ছে। তো তোমার প্রবাবিলিটির ভ্যালু 0 হতে পারে, নাও পাইতে পারি, বাট এক্সপেকটেশন ভ্যালু কখনো 0 হয় না যদি পার্টিকেল থাকে। তাকে কখনো না কখনো একবার হলেও ওখানে দেখা যাবে, আমরা যে স্পেসগুলা কনসিডার করি। ওকে, এই হচ্ছে বিষয়। আর কোনো কোশ্চেন বা কোনো ডাউট? প্রবাবিলিটি এবং এক্সপেকটেশন ভ্যালু, এই বিষয়টা তোমাদের কাছে পরিষ্কার হয়েছে কিনা? খুবই গুরুত্বপূর্ণ দুইটা বিষয়। এই রিলেটেড প্রবলেম দেওয়া হবে, এই রিলেটেড প্রবলেম তোমাদের এমসিকিউ দেওয়া হবে। প্রবাবিলিটির ভ্যালু ফাইন্ড আউট করা অথবা এক্সপেকটেশন ভ্যালু ফাইন্ড আউট করা, এই রিলেটেড প্রবলেম তোমাদেরকে দেওয়া হবে। বিষয়টা সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা? ওকে, এনি ডাউট? স্যার এখানে বলো। তো স্যার সিগমার মান আমরা এখানে এক্স দিয়ে করেছি, যদি স্যার সিগমার মান থাকতো স্যার এ ওয়াই থাকতো তাহলে তো স্যার ডি ওয়াই করতাম, তাই না স্যার? আমরা হ্যাঁ হ্যাঁ, এখানে আমার এক্স অ্যাক্সিস যদি না থেকে যদি বলতো ওয়াই অ্যাক্সিসের দিকে, তাহলে আমরা ডি ওয়াই করতাম। যদি জেড অ্যাক্সিসের দিকে হতো তাহলে ডি জেড করতাম। বুঝতে পেরেছো? তো তাহলে কি এটাতে দুইটা অ্যাক্সিস দিতে পারে স্যার এই জায়গাতে কোনো সময়? একই একই জায়গায় দুইটা অ্যাক্সিস কখনো দেওয়া হয় না, দিলে হয়তো 3 ডাইমেনশনাল দেওয়া হয়। 3 ডাইমেনশনাল হলে একইভাবে ক্যালকুলেশন, তখন শুধু dx এর জায়গায় dv লিখতে হবে। তখন কি হবে? dv xy z, যে একটা 3 ডাইমেনশনাল স্পেসে আর যদি থাকে, বললো যে একটা স্ফেরিক্যাল বলের মধ্যে আছে, তো স্ফেরিক্যাল বলটাকে তখন আমরা কিভাবে কনসিডার করব? 3 ডাইমেনশনাল কনসিডার করব, এবং সেটা এক্স ওয়াই জেড মিলিতভাবে তার পজিশন কোথায় সেটা আমরা ফাইন্ড আউট করব। এবং তখন dx লিখতে পারবো না, dy লিখতে পারবো না, dz লিখতে পারবো না, আমাদেরকে লিখতে হবে dv। dv দিয়ে বোঝায় 3 ডাইমেনশনাল স্পেস। ওকে, বুঝতে পেরেছো? জি স্যার। আর কি কারো কোনো ডাউট আছে, কোনো কোশ্চেন আছে? কিভাবে প্রবলেমগুলো সলভ করলাম এই বিষয়টা কি বুঝতে পেরেছো কিনা? তাহলে কেউ একজন আনসার করো তো, যে আমাদের এক্সপেকটেশন ভ্যালু ইকুয়েশন, হোয়াট ইজ দ্য এক্সপেকটেশন ভ্যালু ইকুয়েশন, কি আনসার করবা? সাপোজ তোমাকে ভাইভাতে আস্ক করা হলো, হোয়াট ইজ দ্য ইকুয়েশন ফর দ্য এক্সপেকটেশন ভ্যালু, কি আনসার করবা? কেউ একজন আনসার করো তো। স্যার মাইনাস মাইনাস ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি স্যার এক্স সিগমা স্কয়ার ডিএক্স। সিগমা না, এটা এটা সাই, কি হবে? এটা সাই স্কয়ার, এটা কি সিগমা না। ফাতেমা জাহান লুবনা, তুমি কি জয়েন করতে পেরেছো? আর I cannot log into my Teams account. Okay, so এটা Teams এর প্রবলেম। এনি আর কোনো কোশ্চেন বা ডাউট থাকলে বলতে পারো। আমরা মূলত দুইটা বিষয় আজকে ক্লিয়ার করেছি, একটা হচ্ছে প্রবাবিলিটি এবং আরেকটা এক্সপেকটেশন ভ্যালু, যেটা খুবই গুরুত্বপূর্ণ দুইটা বিষয়। এরপরে যে আলোচনা করব সেটা হচ্ছে অপারেটর। অপারেটর কি? কোয়ান্টাম মেকানিক্সে আমরা অপারেটর কাকে বলি, অপারেটর কি জিনিস সেটা আমরা শিখব। অপারেটর সহজ কথায় যা দিয়ে মূলত অপারেশন করা হয়। অপারেশন করা হয় কার উপরে? ফাংশনের উপরে। ফাংশন হচ্ছে আমাদের রোগী, বা ফাংশন হচ্ছে আমাদের মূলত পেশেন্ট। এটাকে অপারেশন করে আমরা বিভিন্ন বিভিন্ন জিনিস পাই। তো এই অপারেটরগুলো কি, অপারেটরের বৈশিষ্ট্য কি থাকে? অপারেটরের মূল বৈশিষ্ট্য হচ্ছে যে আসলে আমরা কিভাবে অপারেশন করব সেইটা সে আইডেন্টিফাই করে দেয়। যেমন আমি বলি, মনে করো যে এখানে আছে এক্স স্কোয়ার, এখন আমার অপারেটর কি দিয়েছে? ডি বাই ডিএক্স। বললো কি তোমাকে আমি ডিফারেন্সিয়াল অপারেটর দিলাম ডি বাই ডিএক্স। তো ডি বাই ডিএক্স দিলে, এই ডি বাই ডিএক্স অপারেটর দিয়ে দিলে কিন্তু আমি এটাকে শুধু ডি বাই ডিএক্স এর প্রপার্টি অনুসারেই তার উপরে অপারেশন চালাবো, এবং অপারেশন চালাইলে যে নতুন বিষয়টা আসবে সেটা 2x হয়ে গেল। এখন এই এক্স স্কোয়ারকে যদি আমাকে দিয়ে দেয় যে হ্যাঁ তোমাকে এই অপারেটর দিলাম, মানে কি? এটা ইন্টিগ্রেশন অপারেটর। ডি বাই ডিএক্স কি? একটা ডিফারেন্সিয়াল অপারেটর।
এখন দিলাম ইন্ডিকেশন অপারেটর। ইন্ডিকেশন অপারেটর দিলেও কি আমি 2x লিখব? ইন্ডিকেশন অপারেটর No, দিলে কিন্তু এখানে আমি 2x লিখব না, তখন হয়ে যাচ্ছে x³ ডিভাইডেড বাই 3। তাহলে দেখো অপারেটর কি করলো, আমাকে ডিফাইন করে দিল যে তুমি কিভাবে অপারেশন চালাবা। রোগীর রোগ দেখেই তো আমরা ডিসিশন নেই যে তাকে কিভাবে অপারেশনটা আসলে করতে হবে, তার কোন অপারেশন করতে হবে সেটা কিভাবে কি হিসাবে ডিফাইন করে, তার যে ডিজিজ হয়েছে তার উপরে ডিপেন্ড করে। তো অপারেটর কি করে, অপারেটর হচ্ছে আমাকে অপারেশন কিভাবে করতে হবে সেটা ডিফাইন করে দেয় যে তুমি এই অপারেশনটা করো। তো এইভাবে আমরা কোয়ান্টাম মেকানিক্সে অপারেটরকে ডিফাইন করি যে অপারেটর টেলস আস হোয়াট অপারেশন টু ক্যারি আউট অন দ্য কোয়ান্টিটি দ্যাট ফলোজ ইট। তো এইভাবে মানে মূলত অপারেটর এর কাজ হচ্ছে কোনো একটা ফাংশনের উপরে অপারেশন করা এবং অপারেশন করে ফাংশনের চেঞ্জ করে দেওয়া, ফাংশনকে পরিবর্তন করে দেওয়া, ফাংশনটাকে সে মূলত অন্য ফর্মে বা অন্য এক্সপ্রেশনে নিয়ে যায়, এটা কাজ। এখন এক এক ধরনের অপারেটর আছে কোয়ান্টাম মেকানিক্সে, তাদের মধ্যে পজিশন অপারেটর একটা, যে পজিশন অপারেটর এক্স এর মাধ্যমে অপারেট করতে পারি। দেন আমাদের মোমেন্টাম অপারেটর গুরুত্বপূর্ণ, পজিশন অপারেটর তেমন গুরুত্বপূর্ণ ফ্যাক্ট না, বাট মোমেন্টাম অপারেটর খুব গুরুত্বপূর্ণ একটা অপারেটর। এবং মোমেন্টাম অপারেটরটা কি বা সেটা কিভাবে আসে, তার এক্সপ্রেশনটা কি হবে সেটা আমরা বোঝার চেষ্টা করব। সেটা কি, দেখো আমরা একটা ওয়েভ ফাংশন প্রথমে কনসিডার করলাম একটা কমপ্লেক্স নাম্বারের মাধ্যমে, যেখানে এনার্জি থাকবে এবং মোমেন্টাম থাকবে। তো যেহেতু আমরা মোমেন্টাম অপারেটর ডিফাইন করতে যাচ্ছি, তাহলে আমাকে এমন একটা এক্সপ্রেশন চুজ করতে হবে যে এক্সপ্রেশনের মধ্যে মোমেন্টাম থাকে, পি থাকে, মোমেন্টাম থাকে। তো সেই জন্য আমরা এক্সপ্রেশনটাকে এভাবে নিলাম যে আমার এক্সপ্রেশন হচ্ছে a e⁻⁻i/a² ইটি মাইনাস px, তো এনার্জির সাথে পি সহ। তো এই এনার্জি এবং আমি যদি মোমেন্টাম আনতে চাই তাহলে ডেফিনেটলি আমাকে এই এক্সপ্রেশনটাই চুজ করতে হবে, এই ওয়েভ ফাংশনটাকেই চুজ করতে হবে। এখন কোশ্চেন হচ্ছে যে কেন স্যার আমরা এটা কেন নিব আর কিভাবে আমি বুঝবো যে এটাই নিতে হবে। দেখো এখন এই জায়গায় কমপ্লেক্স নাম্বার আনতে হবে এবং এক্সপোনেনশিয়াল ফর্মে থাকে, এটা তো আমরা মোটামুটি বুঝি এই ওয়েভ ফাংশন। কিন্তু আমি যেহেতু মোমেন্টাম অপারেটর নিতে যাচ্ছি, মাথায় রাখতে হবে যেহেতু মোমেন্টাম অপারেটর নিতে যাচ্ছি, মোমেন্টামের সাথে আনসার্টেনিটি কার থাকে, মোমেন্টামের সাথে কিন্তু পজিশনের আনসার্টেনিটি। তো ডেফিনেটলি হবে মোমেন্টাম ইনটু পজিশন। আর এর সাথে রিলেটেড শুধু এটা সিঙ্গেল পার্ট থাকবে না, কারণ এনার্জি থাকে এখানে, অবশ্যই এনার্জি পার্ট, এবং এনার্জির সাথে হচ্ছে টাইমের আনসার্টেনিটি, এনার্জি এবং টাইম। হাইজেনবার্গের আনসার্টেনিটিতে আমরা দেখেছি কার সাথে কার আনসার্টেনিটি, মোমেন্টামের সাথে পজিশন আনসার্টেনিটি। মনে আছে ডেল এক্স ইন্টু ডেল পি ইজ গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু এইচ কাট বা এইচ বার ডিভাইডেড বাই 2, সেই বিষয়টা কি মনে আছে? আনসার্টেনিটি গত ক্লাসে যেটা পড়িয়েছি সেখানে কি ছিল, পজিশনের সাথে মোমেন্টাম আনসার্টেনিটি। দ্যাট মিনস এই কারণে এখানে টার্মটা কি আসে, পজিশনের সাথে মোমেন্টাম পি ইন্টু এক্স আর এর সাথে ইটি মাইনাস পি এক্স। তাহলে এটা হচ্ছে আমাদের একটা ওয়েভ ফাংশন, ভ্যালিড ওয়েভ ফাংশন বা ওয়েল বিহেভড ওয়েভ ফাংশন, যার মাধ্যমে আমরা পার্টিকুলার ওয়েভ ফাংশন কনসিডার করতে পারি। সাই ইজ ইকুয়ালস টু a⁻⁻i/a² ইটি মাইনাস পি এক্স। এখন কি করবো, সেটাকে একবার ডিফারেন্সিয়েট করে দিলাম, ডেল সাই বাই ডেল এক্স করলাম। ডেল সাই বাই ডেল এক্স করলে কি হবে, a e⁻, উপরে এক্স এ মানে ই এর উপরে পাওয়ার আকারে যা থাকে সেটা হুবহু থেকে গেল, a⁻⁻i/a² ইটি মাইনাস পি এক্স, এটা থেকে গেল। এখন এই ভিতরের পার্টটাকে আবার আমাদেরকে ডিফারেন্সিয়েট করতে হবে, ইটি ইন মাইনাস পি এক্স। এখানে দেখো আমরা ডিফারেন্সিয়েট করেছি কার সাপেক্ষে, ডিফারেন্সিয়েট করেছি হচ্ছে এক্স এর সাপেক্ষে, বাট ই ইন্টু টি টাইম আছে, তার মানে টাইম পার্টটা কনস্ট্যান্ট। ইটি তাহলে এটা কনস্ট্যান্ট টার্মটাকে আমরা যদি ডিফারেন্সিয়েট করি রেজাল্ট হয়ে যাচ্ছে 0, ই ইন্টু টি, i/i/a² কে কনস্ট্যান্ট আকারে বাইরে রেখে দিলাম, আমরা ডিফারেন্সিয়েট করব ই ইন্টু টি কে। এখন ই ইন্টু টি কে ডিফারেন্সিয়েট করলে 0 হলো, কেন 0 হলো, কারণ আমাদের ডিফারেন্সিয়েশন হচ্ছে পজিশনের সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে। এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে যেহেতু এখানে টি, তো এটা কনস্ট্যান্ট হয়ে যাবে, কনস্ট্যান্ট, তাহলে টোটাল টার্মটাই কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট টার্মকে আমরা যদি ডিফারেন্সিয়েট করি তাহলে ফলাফল পাবো 0, এই টার্মটা হয়ে গেল 0 মাইনাস পি ইন্টু ডেল বাই ডেল এক্স। তো ডেল বাই ডেল এক্স মানে ডেল এক্স বাই ডেল এক্স 1 হয়ে যাচ্ছে, শুধু পি থেকে যাচ্ছে। এই ভিতরের পার্টটাকে যদি আমরা এক্স এর রেসপেক্টে বা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা রেজাল্ট পাচ্ছি 0 মাইনাস পি। তাহলে আলটিমেটলি এটাকে আমরা কিভাবে লিখতে পারি, দেখো ডেল সাই বাই ডেল এক্স, ডেল সাই বাই ডেল এক্স ইজ ইকুয়ালস টু সাই, এই যে এই টার্মটাকে কি লিখবো, এই টার্মটা হচ্ছে উপরেই তো আমরা এটাকে ধরেছি, এটা কি সাই,
psi is equals to a to the power minus I by a square et minus px। তো নিচেই তো সেই জিনিসটাই আবার আসছে, a e to the power minus I by a square et minus px। তো এটা কি আলটিমেটলি psi, তো এটাকে psi লিখলাম। বাকি কি থাকে, এই দেখো এখানে মাইনাস, এই যে এই মাইনাস আই বাই এই স্কয়ার, আর এখানে হচ্ছে মাইনাস পি। তো মাইনাস মাইনাসে এই দুইটা মাইনাস, এখানে মাইনাস আছে এখানে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, প্লাস আই বাই এই স্কয়ার ইনটু পি। তাহলে ডেল সাই বাই ডেল এক্স ইজ ইকুয়ালস টু সাই আই বাই এই স্কয়ার ইনটু পি। এখন এটাকে আমরা ক্রস মানে সাইড চেঞ্জ করি। কিভাবে সাইড চেঞ্জ করি, যে পি ইনটু সাইকে এক পাশে রেখে দেই আর এই স্কয়ার বাই আই কে সাইড চেঞ্জ করে অন্য পাশে নিয়ে যাই। নিলে আমার ইকুয়েশন কি হচ্ছে, p ইনটু সাই ইজ ইকুয়ালস টু a স্কয়ার ডিভাইডেড বাই i ডেল সাই বাই ডেল x। এই যে p ইনটু সাই, এটা একটা ইকুয়েশন পেলাম যেখানে দেখো মোমেন্টাম আছে এবং পজিশন আছে। যেহেতু মোমেন্টামের সাথে পজিশনের আনসার্টেনিটি, এখানে কিন্তু এনার্জি টাইম আসবে না, বিষয়টা মাথায় রাখতে হবে। যেহেতু মোমেন্টামের সাথে কার আনসার্টেনিটি, মোমেন্টামের সাথে পজিশনের আনসার্টেনিটি, মোমেন্টামের সাথে পজিশনের বিষয় আসে, এই জন্য মোমেন্টাম যখন আসলো তখন টি বা ই এই ধরনের কোনো বিষয় নাই এখানে। p psi is equals to h by i cut h by i h cut by i into del psi by del x। এখন psi বাদ দিয়ে দাও, বোথ সাইড থেকে psi বাদ দিয়ে দাও। তো বোথ সাইড থেকে যদি psi বাদ দিয়ে দেই তাহলে দেখো p অপারেটর is equals to h cut by i del by del x। p অপারেটর is equals to কি হচ্ছে, h cut by i del by del x। তো এই যে এই টার্মটা আসলো, মূলত এটাকে আমরা বলি মোমেন্টাম অপারেটর। পি ক্যাপ অপারেটরকে কিভাবে লেখা হয়, অপারেটরকে ক্যাপের মাধ্যমে দেওয়া হয়, ক্যাপের মাধ্যমে অপারেটর। যেমন এখানে ডিফারেন্সিয়াল অপারেটর হচ্ছে ডি বাই ডিএক্স, ইন্টিগ্রাল অপারেটরকে এই সিম্বলের মাধ্যমে দেই। তো আমাকে যদি বলা হয় মোমেন্টাম অপারেটর কি, তোমাকে যদি কোশ্চেন আস্ক করি হোয়াট ইজ মোমেন্টাম অপারেটর, কোয়ান্টাম মেকানিক্সে মোমেন্টাম অপারেটর কি, তখন বিষয়টা আসবে পি ক্যাপ ইজ ইকুয়ালস টু এইচ কাট বাই আই ডেল বাই ডেল এক্স। পি ক্যাপ ইজ ইকুয়ালস টু এইচ কাট ডিভাইডেড বাই আই ডেল বাই ডেল এক্স। ওকে, তো একইভাবে আমরা মোমেন্টাম অপারেটরের পাশাপাশি কাইনেটিক এনার্জি অপারেটর ফাইন্ড আউট করতে পারি। কিভাবে, মোমেন্টাম অপারেটরের মাধ্যমে। আমরা জানি যে কাইনেটিক এনার্জি ইজ ইকুয়ালস টু হচ্ছে মোমেন্টাম পি স্কয়ার ডিভাইডেড বাই 2m। কাইনেটিক এনার্জি ইজ ইকুয়ালস টু পি স্কয়ার ডিভাইডেড বাই 2m। তাহলে কাইনেটিক এনার্জি অপারেটর কি হবে, মোমেন্টাম অপারেটর স্কয়ার ডিভাইডেড বাই 2m। তাহলে আমরা মোমেন্টাম স্কয়ার, মোমেন্টামের যে অপারেটর পেয়েছি h স্কয়ার বাই i ডেল বাই ডেল x, এটাকে আমরা স্কয়ার করে দিলে যা থাকবে সেটাই কাইনেটিক এনার্জি অপারেটর। তো এখানে দেখো স্কয়ার করে দিচ্ছি 1/2m ইনটু এই স্কয়ার স্কয়ার, নিচে i কি স্কয়ার করলে i স্কয়ার ডেল স্কয়ার বাই ডেল x স্কয়ার। তাহলে i স্কয়ার এর ভ্যালু কত তোমরা জানো অলরেডি, কমপ্লেক্স নাম্বার এর স্কয়ার করলে তার রেজাল্ট হচ্ছে -1। এখানে i স্কয়ার এর ভ্যালু যদি -1 বসাই তাহলে আলটিমেটলি কি হচ্ছে h স্কয়ার ডিভাইডেড বাই 2m ডেল স্কয়ার বাই ডেল x স্কয়ার। তো কাইনেটিক এনার্জি অপারেটর ইজ ইকুয়ালস টু h স্কয়ার ডিভাইডেড বাই 2m ডেল স্কয়ার বাই ডেল x স্কয়ার। এটা মাথায় রাখতে হবে। যদি কাইনেটিক এনার্জি অপারেটর বলা হয় যে হোয়াট ইজ দ্য এক্সপ্রেশন ফর দ্য কাইনেটিক এনার্জি অপারেটর, তখন তোমার আনসার হবে কাইনেটিক এনার্জি অপারেটর ইজ ইকুয়ালস টু -h স্কয়ার ডিভাইডেড বাই 2m ডেল স্কয়ার বাই ডেল x স্কয়ার। তো এই অপারেটরগুলো আমাদের কেন জানতে হয়, কোথাও যদি কোনো ফাংশন দেওয়া থাকে, কোনো একটা পার্টিকেলের জন্য তার ওয়েভ ফাংশন দেওয়া থাকে, দিয়ে যদি তোমাকে বলা হয় ফাইন্ড আউট দ্য কাইনেটিক এনার্জি, তখন তুমি কি করবা, ওই ওয়েভ ফাংশনকে এই অপারেটর দিয়ে অপারেশন করলে তখন তুমি কাইনেটিক এনার্জির ভ্যালু পেয়ে যাবা। যদি তোমার কোনো একটা জায়গায় ওয়েভ ফাংশন দেওয়া থাকে পার্টিকেলের জন্য এবং তোমাকে বলা হয় ফাইন্ড আউট দ্য মোমেন্টাম, তখন কিভাবে মোমেন্টাম পাবা, মোমেন্টাম অপারেটর দিয়ে অপারেশন করলে তুমি পেয়ে যাবা হচ্ছে মোমেন্টামের ভ্যালু। একইভাবে আমরা টোটাল এনার্জি অপারেটরও বের করতে পারি। টোটাল এনার্জি অপারেটর সেটা কি, যে ইকুয়েশনটাকে আমরা আবার নিয়েছি, নিয়ে টি এর রেসপেক্টে। এখন দেখো যখন টোটাল এনার্জি আসে ই আসে, তখন আমাকে ডিফারেন্সিয়েট করতে হয় কিসের সাপেক্ষে, টি এর সাপেক্ষে, কারণ এনার্জির সাথে টি রিলেটেড, এনার্জির সাথে টাইমের রিলেশন। তো এটাকে এই ওই ইকুয়েশনটাকে, যে ওয়েভ ফাংশনের ইকুয়েশন psi is equals to a to the power minus i by h cut et minus px, এটাকে টি এর রেসপেক্টে এখন ডিফারেন্সিয়েট করব। ডিফারেন্সিয়েট করলে আমাদের রেজাল্ট আসে a to the power minus i by h cut, এটা যেরকম ওরকম থেকে যায়, বাট এখানে আসে -i by h cut e। তাহলে এই পুরো পার্টটা কি, এই পুরো পার্টটা হচ্ছে psi, ইকুয়েশন থাকে psi ইনটু -i by h cut e। তাহলে আমার টোটাল এনার্জি অপারেটর, এটাকে আর একটু রিঅ্যারেঞ্জ করে লিখতে পারি, যে এখানে h কাট মাইনাস যেহেতু আছে উপরে মাইনাসকে i স্কয়ার লিখলাম, তাহলে i ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমার এনার্জি অপারেটর i h কাট ডেল psi বাই ডেল t।
তাহলে এনার্জি অপারেটর, টোটাল এনার্জি অপারেটরকে কিভাবে লিখতে পারি? আই এইচ স্কয়ার ডেল বাই ডেল টি, এটা হচ্ছে আমাদের টোটাল এনার্জি অপারেটর। সো যে যে অপারেটরগুলো আসতেছে এর কাজ কি? কোনো একটা জায়গায় ওয়েভ ফাংশন দেওয়া যদি থাকে এবং আমাকে বলে ফাইন্ড আউট দ্য টোটাল এনার্জি, তখন আমি এই অপারেটর দিয়ে অপারেশন করলে টোটাল এনার্জি পেয়ে যাব। একটা এক্সাম্পল দেখাই যে কি থাকে। মনে করো যে আমার এখানে ফাংশনটা এরকম দেওয়া আছে যে সাই ইজ ইকুয়ালস টু 4x। এই ফাংশন এখন তোমাকে বললো যে ফাইন্ড আউট দ্য মোমেন্টাম, তখন কি করবা তুমি? মোমেন্টাম অপারেটর দিয়ে সাইয়ের উপর অপারেশন চালাইতে হবে। এই যে পি ক্যাপ সাই নিতে হবে। তো পি ক্যাপ কি? পি ক্যাপ হচ্ছে এই স্কয়ার। পি ক্যাপ অপারেটরের এক্সপ্রেশন অলরেডি আমরা শিখেছি, বের করেছি। সেটা কি? এই স্কয়ার বাই আই ডেল বাই ডেল এক্স। এই যে আমি এখানে নিলাম এই স্কয়ার বাই আই ডেল বাই ডেল এক্স 4x। তাহলে 4 কনস্ট্যান্ট বাইরে চলে আসলো আর ডেল এক্স বাই ডেল এক্স 1 হয়ে গেল। তাহলে আলটিমেটলি আনসার কি হলো? 4a স্কয়ার বাই আই। তাহলে এইটা হলো আমার মোমেন্টামের ভ্যালু। এই পি মোমেন্টামের ভ্যালু কত? তাহলে আমার ওই ওয়েভ ফাংশন দিয়ে যদি মোমেন্টামের ভ্যালু বের করতে বলে, ওই মোমেন্টামের ভ্যালু হলো 4a স্কয়ার ডিভাইডেড বাই আই, এত কেজি মিটার পার সেকেন্ড। ওকে, এটাই হচ্ছে মোমেন্টামের ভ্যালু। একইভাবে যদি এনার্জির ভ্যালু বের করতে বলে যে হোয়াট ইজ দ্য টোটাল এনার্জি, তখন আমরা অপারেশন চালাবো হচ্ছে আই স্কয়ার ডেল বাই ডেল টি দিয়ে। ওকে, এর পাশে আরেকটা অপারেটর আছে যেটাকে আমরা বলি হ্যামিল্টনিয়ান অপারেটর। এটা টোটাল এনার্জি অপারেটর বাট একটু অন্য ফর্মে হ্যামিল্টনিয়ান অপারেটর। সেটা কিভাবে আসে? হ্যামিল্টনিয়ান অপারেটরটা আসে হচ্ছে তোমার টোটাল এনার্জি। হ্যামিল্টনিয়ান অপারেটর হচ্ছে কাইনেটিক এনার্জি এবং পোটেনশিয়াল এনার্জি, এই দুইটা অপারেটরের যোগফলের সমান। কাইনেটিক এনার্জি অপারেটর এবং পোটেনশিয়াল এনার্জি অপারেটর, যে দুইটা অপারেটরকে যোগ করলে মূলত আমরা পাই হচ্ছে হ্যামিল্টনিয়ান অপারেটর। তো হ্যামিল্টনিয়ান অপারেটর এটা একজন সায়েন্টিস্টের নাম অনুসারে, যেটা কাইনেটিক এনার্জি অপারেটর প্লাস পোটেনশিয়াল এনার্জি অপারেটর, দুইটা অপারেটরের যোগফলকে হ্যামিল্টনিয়ান অপারেটর বলা হয়। তো হ্যামিল্টনিয়ান অপারেটরের এক্সপ্রেশন কাইনেটিক এনার্জি, এর জন্য যে কাইনেটিক এনার্জি যেটা এর এক্সপ্রেশন, এই দেখো কাইনেটিক এনার্জি অপারেটর আমরা বের করেছিলাম এই যে মাইনাস a স্কয়ার স্কয়ার ডিভাইডেড বাই 2m ডেল স্কয়ার বাই ডেল এক্স স্কয়ার। এটা হচ্ছে কাইনেটিক এনার্জি অপারেটর, এখানে বসাইলাম। আর পোটেনশিয়াল এনার্জি অপারেটরের কোনো এক্সপ্রেশন নাই। পোটেনশিয়াল এনার্জি সরাসরি অপারেটরটাই হচ্ছে এই পোটেনশিয়াল এনার্জি ইউ অপারেটর, এটার কোনো আলাদা এক্সপ্রেশন নাই, সরাসরি ইউ ক্যাপই হচ্ছে পোটেনশিয়াল এনার্জি অপারেটরের সিম্বল। তাহলে হ্যামিল্টনিয়ান অপারেটর যদি বলা হয় হোয়াট ইজ দ্য এক্সপ্রেশন ফর দ্য হ্যামিল্টনিয়ান অপারেটর? হ্যামিল্টনিয়ান অপারেটর আলটিমেটলি সাম অফ দ্য কাইনেটিক এনার্জি অপারেটর অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি অপারেটর, এই দুইটার যোগফলই হচ্ছে হ্যামিল্টনিয়ান অপারেটর। এটাকে আমরা লিখতে পারি হ্যামিল্টনিয়ান অপারেটর ইজ ইকুয়ালস টু মাইনাস a স্কয়ার স্কয়ার ডিভাইডেড বাই 2m ডেল স্কয়ার ডেল এক্স স্কয়ার প্লাস ইউ। ডান পাশে আমি সবগুলোকে চার্ট করে দিয়েছি, একটা চকের মধ্যে সবগুলো অপারেটরকে লিখিয়েছি যে অপারেটরগুলো আমাদের জানতে হবে। প্রথম অপারেটরটা হচ্ছে মোমেন্টাম অপারেটর, পি ক্যাপ ইজ ইকুয়ালস টু এইচ কার ডিভাইডেড বাই আই ডেল বাই ডেল এক্স। পরেরটা হচ্ছে আমাদের কাইনেটিক এনার্জি অপারেটর, মাইনাস a স্কয়ার স্কয়ার ডিভাইডেড বাই 2m ডেল স্কয়ার বাই ডেল এক্স স্কয়ার। দেন হচ্ছে টোটাল এনার্জি অপারেটর, আই a স্কয়ার ডেল বাই ডেল টি। হ্যামিল্টনিয়ান অপারেটর যেটা কাইনেটিক এনার্জি অপারেটর মাইনাস a স্কয়ার স্কয়ার ডিভাইডেড বাই 2m ডেল স্কয়ার বাই ডেল এক্স স্কয়ার প্লাস পোটেনশিয়াল এনার্জি অপারেটর ইউ। এই হলো আমাদের অপারেটরের বিষয়গুলো চলে গেল। অপারেটর বিষয় পর্যন্তই আজকে থাক, এরপরে আরো অনেকগুলো বিষয় ছিল, টার্গেট ছিল, তো এতটুকু পর্যন্তই আলোচনা করা হলো। এর মধ্যে তোমাদের কারো কোনো ডাউট বা কোনো কোশ্চেন থাকলে আস্ক করো। অপারেটর পর্যন্ত যদি কারো কোনো ডাউট থাকলে কোশ্চেন আস্ক করো। ভাইভাতে আস্ক করা হবে হোয়াট ইজ অপারেটর, অপারেটরটা কি। সো অপারেটর কি, হোয়াট ইজ অপারেটর, তোমাদের আনসার কি হবে? অপারেটর টেলস আস হাউ উই ক্যান মেক দ্য অপারেশন অন এ ওয়েভ ফাংশন। একটা অপারেটর হচ্ছে আমাদেরকে বলে দেয় যে আমরা একটা ওয়েভ ফাংশনের উপরে কিভাবে অপারেশন চালাবো, কোন ওয়েতে অপারেশন চালাবো, কি দিয়ে অপারেশন চালাবো, সেই বিষয়টা যে বলে দেয় তাকে মূলত অপারেটর বলা হয়। সো অপারেটরের কাজ কি? অপারেটরের কাজ হচ্ছে যে কোনো একটা ফাংশনের উপরে, কোনো একটা ওয়েভ ফাংশনের উপরে অপারেশন চালায়ে ওই ওয়েভ ফাংশন থেকে বিভিন্ন ভ্যালু বের করে নিয়ে আসা, বিভিন্ন ভ্যালু ফাইন্ড আউট করে নিয়ে আসে। তো যেমন আমরা যদি কোনো একটা ওয়েভ ফাংশন থেকে মোমেন্টাম ফাইন্ড আউট করতে চাই, তাহলে ওই ওয়েভ ফাংশনকে মোমেন্টাম অপারেটর দিয়ে অপারেট করতে হবে। আমরা যদি হ্যামিল্টনিয়ানের আইগেন ভ্যালু ফাইন্ড আউট করতে চাই, তাহলে হ্যামিল্টনিয়ান অপারেটর দিয়ে অপারেট করতে হবে। আমরা যদি টোটাল এনার্জির ভ্যালু ফাইন্ড আউট করতে চাই, তাহলে টোটাল এনার্জি অপারেটর দিয়ে অপারেট করতে হবে। আমরা যদি কাইনেটিক এনার্জি এর ভ্যালু ফাইন্ড আউট করতে চাই, তাহলে কাইনেটিক এনার্জি অপারেটর দিয়ে অপারেট করতে হবে। তো
তো এটা হচ্ছে মূলত আমাদের কোয়ান্টাম মেকানিক্সের অপারেটরের পরিচিতি এবং অপারেটরের এক্সপ্রেশনগুলো। আমাদের বেসিক কোয়ান্টাম মেকানিক্সে সাধারণত এই চারটা অপারেটর লাগে। একটা কি মোমেন্টাম অপারেটর, একটা কাইনেটিক এনার্জি অপারেটর, একটা হচ্ছে টোটাল এনার্জি অপারেটর, আর একটা হচ্ছে হ্যামিল্টনিয়ান অপারেটর। কারো কোনো ডাউট থাকলে কোশ্চেন আস্ক করতে পারো। এনি ডাউট? কোনো ডাউট আছে? ভাইভাতে কোশ্চেন আস্ক করলে কি পারবে? এগুলো কিন্তু পড়তে হবে। ভাইভাতে ভালো করে আনসার করতে গেলে, কনফিডেন্টলি অ্যাকুরেট আনসার করতে হলে এগুলো স্টাডি করতে হবে, কারণ বিষয়গুলো তোমাদের কাছে নতুন। এই বিষয়গুলো তো আর আগে তোমাদের স্টাডির মধ্যে ছিল না। এই বিষয়গুলো যেহেতু নতুন, একটু পড়তে হবে, পড়ে দেন তোমাদের মাথায় আনতে হবে, মাথায় একদম সেট করে ফেলতে হবে। এখন এই ইকুয়েশন দেখে মনে হচ্ছে এটা তো সহজ ইকুয়েশন, মনে থাকবে, কিন্তু আমি যদি তোমাদের ভাইভাতে হঠাৎ করে আস্ক করি বলো তো টোটাল এনার্জি অপারেটর কি, দেন তুমি কিন্তু প্রপারলি বলতে পারবা না। এখনই কেউ একজন বলো তো, না দেখে, মানে ক্লিয়ারলি বলো যে হোয়াট ইজ দ্য এক্সপ্রেশন ফর দ্য টোটাল এনার্জি অপারেটর, কে বলতে পারবা? এখন আর স্ক্রিন শেয়ার নেই, মানে আমি ওই পেজ শেয়ার নেই, বলতে পারবা না দেখে? স্যার আই টোটাল এ এনার্জি স্কয়ার ডি বাই টি আই এ স্কয়ার ডি বাই ডি, না এটা ডি বাই ডেল, পার্শিয়াল আই এ স্কয়ার ডেল বাই ডেল টি, পার্শিয়াল ডেল বাই ডিফারেন্সিয়েশন। ডি না, ডি হচ্ছে ফুল ডিফারেন্সিয়েশন, এটা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, আই এইচ স্কয়ার ডেল বাই ডেল টি। তো একইভাবে কিন্তু মোমেন্টাম অপারেটর মনে রাখতে হবে, ঠিক আছে? দেন একইভাবে হ্যামিল্টনিয়ান অপারেটরের এক্সপ্রেশন মনে রাখতে হবে। এই চারটা এক্সপ্রেশন মাথায় রাখতে হবে। তো এরপরে আমরা নেক্সট ক্লাসে চলে যাব শ্রোডিঞ্জার ইকুয়েশন। আর অ্যানাদার দুইটা টপিক, একটা হচ্ছে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন, আর একটা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন। এই দুইটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব নেক্সট ক্লাসে। তো আগামী ক্লাস হচ্ছে 3 নাম্বার ক্লাস। 3 নাম্বার ক্লাসে যতটুকু শেষ হবে তার উপরে কিন্তু তোমাদের কুইজ দিয়ে দিব, কুইজ থাকবেন। এই আজকের ক্লাস যেটা হলো, আগামী ক্লাস পর্যন্ত হওয়ার পরে তোমাদের শ্রোডিঞ্জার ইকুয়েশন পর্যন্ত ফাইনাল টার্মে কুইজ হবে। আগামী ক্লাসে কিছু প্রবলেম সলভ করা হবে এবং শ্রোডিঞ্জার ইকুয়েশন, আইগেন ভ্যালু, আইগেন ফাংশন, এই বিষয়গুলো কমপ্লিট করা হবে। সো শ্রোডিঞ্জার ইকুয়েশন পর্যন্ত তোমাদের ফার্স্ট কুইজ হবে। ওকে, ঠিক আছে, তাহলে আমি তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিব। রেসপন্স প্লিজ। তমালিকা মজুমদার, অ্যাবসেন্ট। তানবিন রহমান নিলয়, ওকে। স্যার তমালিকা মজুমদার স্যার ওই যে মেসেজ দিছে স্যার। পেয়েছি। এমডি মাইদুল ইসলাম, Yes, sir. Yes, sir. ওকে। শাকিল আহমেদ রাব্বি, প্রেজেন্ট স্যার। ওকে। শিলামণি সাহা, প্রেজেন্ট স্যার। ওকে, ডান। সীমান্ত সাহা, এস স্যার। ওকে, ডান। সাজ্জাম হুসাইন শাফাত, Yes, sir. ওকে, ডান। ওয়াহিদুল ইসলাম, ইয়েস স্যার। ওকে, ডান। আব্দুল হামিদ, ইয়েস স্যার। নাসিফ হান্নান, প্রেজেন্ট স্যার। ইয়েস স্যার। ওকে, ডান। রাজিদ পালিত, ইয়েস স্যার। ওকে, ডান। শাকিলুর রহমান,
Yes, sir. ওকে ডান। শাহরিয়ার খান সুপ্ত, শাহরিয়ার খান Present, সুপ্ত, sir. ওকে ডান। রায়হান পারভেজ, Present, sir. ওকে ডান। এমডি ইন্তেশার ইশরাক, প্রেজেন্ট স্যার। ওকে ডান। জুনায়েদ আহমেদ আলভি, প্রেজেন্ট স্যার। ওকে ডান। নাজমুস সাকিব, Yes, sir. ওকে ডান। অন্তু দাস, Yes, sir. ওকে ডান। শাহিদ আফ্রিদি, শাহিদ আফ্রিদি অ্যাবসেন্ট। মুকিত অ্যাবসেন্ট। আসিফ জামান, Yes, sir. Asif Jaman. ওকে ডান। ফাতেমা জাহান লুবনা, অ্যাবসেন্ট। গৌরব দেব, Present, sir. ওকে ডান। ফারহান জাভেদ, Yes, sir. ওকে ডান। আব্দুল্লাহ আল মুকিত, আব্দুল্লাহ আল মুকিত অ্যাবসেন্ট। সাদি মোহাম্মদ সিফাত, প্রেজেন্ট স্যার। ওকে ডান। তানভীরুল হাসান ভুইয়া, Yes, sir. ওকে ডান। শেখ তানভীর আলম, শেখ তানভীর আলম অ্যাবসেন্ট। দারুইশুল ইসলাম, Present, sir. ওকে ডান। ফাহিম জামান, ফাহিম জামান, Yes, sir. ওকে ডান। শেখ এমডি আবরার ফয়সাল, আবরার ফয়সাল অ্যাবসেন্ট। একরামুল হক, ইয়েস স্যার। ওকে ডান। শেখ তৌহিদুল ইসলাম, প্রেজেন্ট স্যার। ওকে ডান। রাজিয়া সুলতানা, Present, sir. ওকে ডান। কাজী তৌহিদুল ইসলাম সম্রাট, কাজী তৌহিদুল ইসলাম সম্রাট, ইয়েস স্যার। ওকে ডান। ইশতিয়াক মোহাম্মদ রুদ্র, ইয়েস স্যার। ওকে ডান। এহসানুল হক, Present, please. ওকে ডান। ইফতেখার, মীর ইফতেখারুল, Yes, sir. ওকে ডান। এনিওয়ান এলস? কেউ কি বাদ পড়েছ? স্যার হ্যাঁ বলো। স্যার আবার টিমসে লগ ইন হচ্ছিল না, বারবার লগ আউট হয়ে যাচ্ছিল, এই জন্য আমি মানে লেট করে জয়েন করেছি। আচ্ছা বুঝতে পেরেছি, ওকে মেসেজ দিয়েছিলে। জি আচ্ছা স্যার। ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই। আমি ফাইল দুইটা আপলোড করে দিচ্ছি। দাও ফাইলগুলো আপলোড করি, দুইটা ফাইলই আপলোড, আগেরটা তো ইনকমপ্লিট ছিল, লাস্টের দিকে ছিল না, ওইটাও আপলোড করব এবং আজকেরটা আপলোড করে দিচ্ছি। আজকেরটা লাস্টের অংশগুলো আগামী ক্লাসে আমরা শেষ করব এবং নতুন কিছু শুরু করব আগামী ক্লাসে। হাইজেনবার্গ আরেকটা কোথায়? হাইজেনবার্গ লেকচার 14।
দেখো আমি ফাইল আপলোড করে দিয়েছি, দুইটা ফাইলই পেয়েছো কিনা? ফাইল পেয়েছো? জি স্যার। আচ্ছা ওকে, ঠিক আছে, তোমরা লিভ নিতে পারো। তাহলে নেক্সট ক্লাস হচ্ছে আমাদের মানডেতে ক্লাস হবে, দেন একটা রিভিউ ক্লাস ওয়েনেসডেতে, হয়তো মানডেতে ক্লাস নিয়ে ওয়েনেসডেতে তো আমাদের কুইজ হবে। ওয়েনেসডেতে মেন্টালি প্রিপেয়ার থাকো যে ওয়েনেসডেতে কুইজ হবে। আগামী ক্লাস শেষ করে ওয়েনেসডেতে কুইজ, এর মাঝখানে টুয়েসডেতে একটা মেকআপ দিতে পারি, রিভিউ ক্লাস দিতে পারি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।